আমার ঘরে আমার স্কুল এর আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই তাহলে ঝটপট তৈরি হয়ে নেই খাতা কলম নিয়ে। আজকের পাঠে আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের রূপতত্ত্ব অধ্যায় নিয়ে আলোচনা করব। এখন চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। রূপতত্ত্ব কি তা আমরা বলতে পারবো। শব্দ গঠনের উপায়গুলো বলতে পারবো। শব্দের শ্রেণীবিভাগ করতে পারবো। শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তন করতে পারবো। তাহলে চলো শুরু করি। বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটির 40 নম্বর পৃষ্ঠায় রূপতত্ত্ব নামের যে অধ্যায়টি আছে তা বের করো, যেন আমাদের আলোচনা বুঝতে কোনো অসুবিধা না হয়। এসো প্রথমেই আমরা জেনে নেই রূপতত্ত্ব কি। রূপ মানে ব্যাকরণের ভাষায় শব্দ, তত্ত্ব মানে আলোচনা করা বা বিশ্লেষণ করা। রূপতত্ত্ব মানে শব্দ নিয়ে আলোচনা করা। একে শব্দতত্ত্ব বলা হয়, অর্থাৎ শব্দ, শব্দের গঠন, একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক, এগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। এখন একটু চিন্তা করে দেখো তো, শব্দ আসলে কি? ব্যাকরণের ভাষায় দুইটি বা তার থেকে বেশি পরিমাণ ধ্বনি মিলে শব্দ তৈরি হয়, কিন্তু প্রতিটি শব্দেই ভাব প্রকাশ করতে হবে। এটা তো আমরা জানি। ভাব প্রকাশ মানে আমাদের ভাষার বহিঃপ্রকাশ, আমাদের মনের কথাকে তুলে ধরা। অর্থাৎ দুইটি বা তার থেকে বেশি পরিমাণ ধ্বনি মিলে যদি আমাদের মনের কোনো ক্ষুদ্র ভাবও প্রকাশ করে ফেলি, সেটি আসলে শব্দ। যেমন এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি শব্দ আমি। এখানে সরেয়া, ম এবং রস্যই এটি লিখে আমরা পাবো আমি। উচ্চারণ করলেও আমরা পাবো আমি। এখানে আ একটি ধ্বনি, ম একটি ধ্বনি এবং রস্যই আরেকটি ধ্বনি। কখনো কখনো আবার একটি ধ্বনি দিয়েও কিন্তু শব্দ হয়। সেগুলো আমরা সরাসরি মনের আবেগ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করি। সেগুলো আসলে ব্যাকরণগত নিয়ম মেনে চলে না। যেমন ব্যথা পেলে আমরা আ, উ এমন বিভিন্ন ধরনের শব্দ করে থাকি। লক্ষ্য করলে দেখতে পাবে এমন এক ধ্বনি বিশিষ্ট শব্দগুলো কিন্তু স্বরধ্বনি দিয়ে গঠিত। ব্যঞ্জন ধ্বনি দিয়ে এমন শব্দ হয় না এবং মনের আবেগও এভাবে প্রকাশ করি না। এখন আসো আমরা শব্দের গঠন নিয়ে আলোচনা করি। সবার আগে আমাদের জানতে হবে ভাষিক উপাদান নিয়ে। একটা বিষয় আগেই বলে নিই, এখানে কিছু ছোট ছোট বিষয় মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো। এই ভাষিক উপাদান হচ্ছে লক্ষ্য করার মতো বিষয়গুলোর একটি। তোমাদের বইয়ে খেয়াল করো, শব্দ গঠন লেখাটার ঠিক নিচের প্রথম লাইনে ভাষিক উপাদান কথাটি লেখা আছে। মনে করো, যদি কাগজের নৌকা আমরা তৈরি করতে চাই, সবার প্রথম উপাদান হচ্ছে আমাদের একটি কাগজ, দ্বিতীয় উপাদান হচ্ছে আমাদের হাত, তৃতীয় উপাদান হচ্ছে আমাদের মেধা। এই তিনটির সমন্বয়ে একটি কাগজের নৌকা আমরা তৈরি করতে পারবো। ঠিক তেমনি শব্দ গঠনের জন্য কিছু ভাষিক উপাদান রয়েছে, যেই উপাদান ছাড়া একটি শব্দ পরিপূর্ণভাবে তৈরি হয় না। এই সকল ভাষিক উপাদানগুলোকে বলা হয় ভাষা তৈরির উপাদান। স্ক্রিনে দেখো, এখানে আছে ভাষিক উপাদানের 4টি উদাহরণ: প্রত্যয়, বিভক্তি, উপসর্গ এবং সমাস। এখন আমরা এই ভাষিক উপাদানগুলো সম্পর্কে আলাদা আলাদা করে জানব। আমরা শুরু করব প্রত্যয় দিয়ে। প্রত্যয় হলো সেই সকল ভাষিক উপাদান যেগুলো স্বাধীনভাবে কখনোই ব্যবহৃত হয় না। একটা বিষয় সবসময় মনে রাখবে, প্রত্যয় কিন্তু শব্দের পরে বসে। তাহলে বলো তো, প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় বসে শব্দের পরে বা শেষে। তোমরা এখন একটি উদাহরণ দেখো। বস একটি মূল শব্দ, এটার সাথে আ যোগ হলে হয়ে যায় বসা, আবার এ যোগ করলে হয়ে যায় বসে, লাম যোগ করলে হয়ে যায় বসলাম। এখানে কথা কিন্তু একই, কিন্তু পরিস্থিতি ভেদে আমরা এই প্রতিটি শব্দ আলাদা আলাদা ভাবে ব্যবহার করি, বিভিন্ন কাল, সময়
এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। একটা বিষয়, প্রত্যয় কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হলো কৃৎ প্রত্যয় আর অপরটি হলো তদ্ধিত প্রত্যয়। পরবর্তী অংশে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় তোমরা মনে রাখবে, কৃৎ প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে, তদ্ধিত প্রত্যয় বসে শব্দের শেষে। এটা মনে থাকবে তো তোমাদের? তাহলে এখন চলো আমরা কৃৎ প্রত্যয় নিয়ে একটু আলোচনা করি। একটু আগেই আমরা জানলাম কৃৎ প্রত্যয় বসে শব্দের ক্রিয়ামূলের শেষে। এখন হয়তো চিন্তা করছো এই ক্রিয়ামূলটা আবার কি? ক্রিয়া তৈরি করার জন্য যে মূল শব্দটি আমরা ব্যবহার করি তাই হচ্ছে ক্রিয়ামূল। যেমন বইয়ের একটি শব্দ লক্ষ্য করো, উদাহরণে দেয়া আছে খেলা। খেল যোগ আ। খেল হচ্ছে একটি ক্রিয়ামূল আর আ হচ্ছে সেই কৃৎ প্রত্যয়। এখানে এই খেল শব্দটাকে আরো বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। খেলছি, খেলবো, খেললাম, কিন্তু ক্রিয়ামূলটা কিন্তু আমাদের খেল রয়েই গেছে। এবং প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু একটি করে ক্রিয়ামূল থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা তো গেল কৃৎ প্রত্যয়। এখন দেখি তদ্ধিত প্রত্যয় কি। শুরুতেই বলেছিলাম প্রত্যয় বসে শব্দের শেষে বা পরে। তদ্ধিত প্রত্যয়ও একই রূপে শব্দের শেষে ব্যবহৃত হয়, কিন্তু কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় যে ছোট্ট একটি পার্থক্য আছে তা আমাদের মনে রাখতে হবে। কৃৎ প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে আর তদ্ধিত প্রত্যয় বসে একটি পরিপূর্ণ শব্দের শেষে। যেমন উদাহরণে আমরা বলতে পারি, স্ক্রিনে যে শব্দটি দেখছো বাঙালি, সেটা। এখানে বাঙাল এর সাথে ই যোগ হয়েছে। বাঙাল কিন্তু একটি পরিপূর্ণ শব্দ এবং ই একটি বা রস্যই একটি তদ্ধিত প্রত্যয়। ঠিক একইভাবে সমাজ যোগ ইক, সেটি হয়ে যাবে সামাজিক। আলোক যোগ ইত হয়ে যাবে আলোকিত। এখানে সমাজ ও আলোক দুটি পরিপূর্ণ শব্দ। এর সাথে যোগ হয়েছে তদ্ধিত প্রত্যয় এবং তৈরি করেছে নতুন আরেকটি শব্দ। এখন চলো আমরা আলোচনা করব পরবর্তী ভাষিক উপাদান নিয়ে। পরবর্তী ভাষিক উপাদান হচ্ছে বিভক্তি। প্রত্যয়ের মতো কিন্তু বিভক্তিও স্বাধীনভাবে কোথাও ব্যবহৃত হয় না। এটিও ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন দেখ যোগ ই, দেখি। আর শব্দমূলের পরে বসে শব্দ বিভক্তি। যেমন শিক্ষার্থী যোগ দের, শিক্ষার্থীদের। এখন আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে। উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের শুরুতে। যেমন স্ক্রিনে তোমরা এখন একটি শব্দ দেখতে পাচ্ছ, হার, যার অর্থ হচ্ছে পরাজয় বা হেরে যাওয়া। এখন দেখো প্রহার। এখানে হার শব্দটির আগে যোগ হয়েছে প্র, পয় রফলা। প্রহার অর্থ হচ্ছে আঘাত করা। তারপর খেয়াল করে দেখো বিহার। হারের আগে যোগ হয়েছে বি। বিহার মানে হচ্ছে উপাসনার স্থান। উপহার। এখানে হারের পূর্বে যোগ হয়েছে উপ। উপহার মানে বিনামূল্যে কিছু প্রদান করা বা দিয়ে দেয়া। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এই হার শব্দটির শুরুতে যে প্র, বি, উপ শব্দাংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নির্দিষ্ট কোনো অর্থ কিন্তু নেই, কিন্তু শুরুতে বসে নতুন একটি শব্দ তৈরি করায় এগুলো হয়ে গেছে উপসর্গ। উপসর্গের আরেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে এটি সম্পূর্ণরূপে শব্দের অর্থ পরিবর্তন করে ফেলে বা অনেক সময় নতুন শব্দ তৈরি করে। যেমন হার মানে হেরে যাওয়া বা পরাজয় মেনে নেওয়া হলেও প্রহার মানে হয়ে যায় আঘাত করা, বিহার হচ্ছে উপাসনার স্থান,
আর উপহার হচ্ছে বিনামূল্যে কাউকে কিছু প্রদান করা বা পুরস্কৃত করা। তাহলে আশা করি উপসর্গ ব্যাপারটা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব সমাস নিয়ে। দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াটি হলো সমাস। লক্ষ্য করে দেখো, আমি কিন্তু বলিনি যে নতুন শব্দ তৈরি, আমি বলেছি নতুন শব্দ তৈরির প্রক্রিয়া। যেমন আকাল, আকাল মানে হলো কালের অভাব বা সময়ের অভাব। খেয়াঘাট, খেয়াঘাট অর্থ হলো খেয়া বা নৌকা পারাপারের ঘাট। আর আমরা তো সবাই জানি আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। নদীমাতৃক শব্দটির অর্থ কি তোমরা জানো? নদীমাতা যার, বা যেই দেশটা সম্পূর্ণ নদীর উপর নির্ভর করে বেঁচে আছে। এখন আমরা রূপতত্ত্বের সবথেকে মজাদার বিষয়টি শিখব, তা হলো সংবর্গ। শব্দের শ্রেণীবিভাগ বা সংবর্গের আরো একটি নাম আছে, এটি হয়তো তোমার বইতে নেই, কিন্তু পরবর্তী শ্রেণীগুলোতে তোমরা তা পেয়ে যাবে। শব্দের শ্রেণীবিভাগকে পদ নামেও ডাকা হয়ে থাকে। একটি বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই এক একটি পদ বা সংবর্গ। সংবর্গকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে। সংবর্গ কয় প্রকার তাহলে? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং সর্বশেষ রয়েছে ক্রিয়া। এখন আমরা এই প্রতিটি সংবর্গ নিয়ে আলাদাভাবে আলোচনা করব। যে কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। এখানে আমি 2টো উদাহরণ দিয়েছি। আমার নাম শাকিল, এখানে শাকিল শব্দটি একটি বিশেষ্য, কারণ এটি একটি মানুষের নাম। কুতুবদিয়া দেখতে অনেক সুন্দর, এখানে কুতুবদিয়া একটি বিশেষ্য, কারণ একটি অঞ্চল বা একটি দ্বীপের নাম হচ্ছে কুতুবদিয়া, যা দেখতে সত্যিই অনেক সুন্দর। এখন আমরা জানব সর্বনাম নিয়ে। এই যে বিশেষ্য পদ সম্পর্কে আমরা এইমাত্র শিখলাম, এই বিশেষ্য পদ বা নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটি হচ্ছে সর্বনাম। যেমন একটি ছোট্ট অনুচ্ছেদ দেয়া আছে, খেয়াল করে দেখো। তিথি 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে খেলতে যায়। তার প্রিয় বন্ধু মিতু, তারা একসাথে অনেক মজা করে। এই উদাহরণটি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে প্রথম লাইনে তিথি এর পরিবর্তে পরবর্তী লাইনগুলোতে আমরা ব্যবহার করেছি সে, অর্থাৎ দ্বিতীয় লাইনে তিথি প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে খেলতে যায় কথাটি বলিনি, বরঞ্চ বলেছি সে প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে খেলতে যায়। তার পরবর্তী লাইনটায় আমরা বলতে পারতাম তিথির প্রিয় বন্ধু মিতু, কিন্তু তা না বলে আমরা বলেছি তার প্রিয় বন্ধু মিতু। এবং একদম শেষ লাইনটাতে আমরা বলেছি তারা একসাথে অনেক মজা করে। এখানে আমরা তিথি ও মিতু একসাথে অনেক মজা করে বলতে পারতাম, কিন্তু তা না বলে আমরা বলেছি তারা। এই যে সে, তার এবং তারা, এই শব্দগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই এগুলো হচ্ছে সর্বনাম। এখন আমরা আলোচনা করব বিশেষণ পদ নিয়ে। আমরা যে বিশেষ্য ও সর্বনাম শিখলাম এইমাত্র, যখন এই বিশেষ্য ও সর্বনাম পদের কোন রকম দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বা অন্য যে কোনো ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে তাকেই বিশেষণ বলা হয়। যেমন ঘন জঙ্গল, পাথর বাঁধানো ঘাট। এখানে খেয়াল করো, জঙ্গল একটি বিশেষ্য পদ। আমরা বলেছি ঘন জঙ্গল, অর্থাৎ এই জঙ্গলটির পরিস্থিতি বা পরিবেশ আমরা তুলে ধরেছি। ওই ঘাটটি কিরকম? পাথর বাঁধানো। এই ঘন, পাথর বাঁধানো, এই ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিশেষণ। তোমাদের মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। এখন আমরা জানব অব্যয় পদ নিয়ে। আমরা যখন দুটি শব্দ বা মনের দুটি ভাবকে একসাথে প্রকাশ করার জন্য
কিছু শব্দ ব্যবহার করি তখন সেই শব্দগুলোকে বলে অব্যয়। অব্যয় শব্দগুলোর কোনো নির্দিষ্ট অর্থ থাকে না। যেমন প্রিয়া আর নিঝুম ভালো বন্ধু। মিতা স্কুলে যাচ্ছে কিন্তু বই নিতে ভুলে গিয়েছে। এই উদাহরণগুলোতে আর, কিন্তু এই শব্দগুলো ব্যবহার করে প্রথমে দুটি শব্দকে আমরা একত্রিত করেছি এবং দ্বিতীয়তে আমরা দুটি বাক্যকে একত্রিত করেছি। দুটি শব্দ এবং দুটি বাক্যকে একত্রিত করার মতো এত সুন্দর কাজ করার পরেও এদের কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নেই। আর শব্দটির কোনো অর্থ আমরা সরাসরি খুঁজে পাবো না। কিন্তু শব্দটিরও সরাসরি কোনো অর্থ আমরা হয়তো খুঁজে পাবো না। কিন্তু বাক্যে ব্যবহার করতে গেলে অব্যয় অনেক গুরুত্বপূর্ণ একটি সংবর্গ। এখন আমরা জানব সংবর্গের সর্বশেষ অংশটি নিয়ে, ক্রিয়া। ক্রিয়া শব্দের অর্থ হলো কাজ। তাই যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় সেগুলোই হলো ক্রিয়া। যেমন লিটন বই পড়ে, সাকিব বল খেলছিল, তিথি গান শুনবে, পরে খেলছিল শুনবে, এগুলোই হচ্ছে ক্রিয়া বা কাজ। এই ক্রিয়া আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, অপরটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরে কখনো জানব। এখন চলো আমরা কি করে এই শ্রেণী বা সংবর্গগুলোকে পরিবর্তন করব তা শিখে নিই। সংবর্গ পরিবর্তন করার আমরা আজকে দুটো পদ্ধতি জানব। একটি হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ। প্রথমে এই বিশেষ্য থেকে বিশেষণের রূপান্তর কৌশলগুলো আমরা শিখে নিব। স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো, এখানে জল, ঢাকা, মাটি তিনটি শব্দ ভিন্ন একটি রঙে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। জলের সাথে আ যোগ হয়ে গেছে জলা, ঢাকার সাথে ইয়া যোগ হয়ে গেছে ঢাকাইয়া, মাটির সাথে এ যোগ হয়ে গেছে কি মেটে। তাহলে এই যে ঢাকার সাথে ইয়া, মাটির সাথে এ, জলের সাথে আ যোগ হলো, এই যোগ করার কারণে শব্দগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। জল মানে পানি, কিন্তু জলা মানে ভেজা জায়গা। ঢাকা একটি শহরের নাম, বাংলাদেশের রাজধানী, কিন্তু ঢাকাইয়া হয়ে গেছে এই রাজধানীর বসবাসরত যে স্থায়ী বাসিন্দা আছে তাদের পরিচয় বা বৈশিষ্ট্য। মাটি তো আমরা সবাই চিনি, এই মাটির সাথে এ যোগ হওয়ার পরে হয়ে গেছে মেটে বা মাটির মতন। তাহলে মূলত বিশেষ্যের সাথে আমরা যা যোগ করলাম তা হলো প্রত্যয়। কিন্তু একটা জিনিস মনে রাখবে, মূলত বিশেষ্যের সাথে শুধু প্রত্যয় না হয়ে অন্য কোনো ভাষিক উপাদান যোগ করেও কিন্তু আমরা বিশেষণে রূপান্তর করতে পারি। এখন আমরা জানব বিশেষণ থেকে বিশেষ্যতে রূপান্তরের কৌশল। এখানে আমরা যেটা করব তা হচ্ছে আমরা বিশেষণ পদ থেকে ভাষিক উপাদানগুলোকে বাদ দিয়ে দিব এবং তাহলেই আমরা পেয়ে যাব বিশেষ্য পদ। তোমরা স্ক্রিনে খেয়াল করে দেখো, বিশেষণ থেকে ভাষিক উপাদান বাদ দিলেই বিশেষ্য হয়। বিশেষণ থেকে আমাদের তাহলে কি বাদ দিতে হবে? ভাষিক উপাদান। ভাষিক উপাদান বাদ দিলে আমরা পেয়ে যাব বিশেষ্য। নীলিমা, এই নীলিমা শব্দ থেকে যদি ইমা অংশটাকে আলাদা করে ধরি তাহলে আমরা যে শব্দটা পাবো তা হচ্ছে নীল। নীল হচ্ছে বিশেষ্য পদ, ইমা একটি ভাষিক উপাদান এবং নীলিমা হলো বিশেষণ। তারপর খেয়াল করে দেখো, মিঠাই, মিঠা একটি বিশেষ্য পদ। মিঠাই থেকে আই আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো কি? মিঠা। মিঠা বিশেষ্য পদ। চালাকি, চালাক যোগ ই, অর্থাৎ চালাকি শব্দ থেকে আমরা যদি ই প্রত্যয়টি বাদ দিয়ে দেই
তাহলে আমরা চালাক নামক একটি বিশেষ্য পদ পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে আমরা বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তর করব। তাহলে চলো আজকের পাঠে আমরা কি কি নতুন বিষয় শিখলাম তা একবার দেখে নিই। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব কি আমরা তা জেনেছি। আমরা কিছু ভাষিক উপাদান যেমন প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস এদের সম্পর্কে জেনেছি। আমরা সংবর্গ বা শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা পেয়েছি এবং একদম শেষে কিভাবে আমরা সংবর্গ পরিবর্তন করতে হয় তার দুটি কৌশল শিখে ফেলেছি। এবার তোমরা তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখে নাও। তোমাদের বাংলা যে খাতায় বাড়ির কাজটি করবে, স্কুল খোলার পর এই খাতাটি তোমাদের বাংলা শিক্ষকের কাছে জমা দিবে। তোমাদের বাংলা শিক্ষক বাড়ির কাজটি মূল্যায়ন করবেন। বাড়ির কাজের এই মূল্যায়নের নম্বরটি তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন হয় তার সাথে যোগ হবে। তাহলে আজকের বাড়ির কাজ হলো আমরা যে সংবর্গগুলো সম্পর্কে আজকে শিখলাম ও জানলাম, এই প্রতিটি সংবর্গের 3টি করে উদাহরণ লিখব। দ্বিতীয়টি হলো প্রত্যয়, বিভক্তি এবং উপসর্গ। এই 3টি ভাষিক উপাদান কি তা উদাহরণ সহ আমরা বুঝিয়ে লিখব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুল এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনমুন আক্তার। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের 5ম অধ্যায়টি পড়ব। এই অধ্যায়ের নাম কৃষিজ উৎপাদন। তাহলে চলো জেনে নিই আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো। উদ্যান ফসলের বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবো, মাঠ ফসলের বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবো এবং লাল শাক উৎপাদন পদ্ধতি বর্ণনা করতে পারবো। আলোচনার শুরুতে তোমরা আমাকে বলো তো, কৃষিজ উৎপাদন বলতে কি বোঝায়? কৃষিজ উৎপাদন বলতে ফসল, পশু পাখি, মাছ, চাষ ইত্যাদির উৎপাদনকে বোঝায়। এই অধ্যায়ে আমরা উদ্যান ও মাঠ ফসল, বিভিন্ন গৃহপালিত পশু পাখি এবং চাষযোগ্য মাছের পরিচিতি, বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানব। এছাড়া বিভিন্ন শাকসবজি, পশু পাখি ও মাছ চাষের পদ্ধতিও বর্ণনা করা আছে। প্রথমেই চলো জেনে নেই উদ্যান ফসলের পরিচিতি এবং অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে ফসল কি? খুবই সহজ। আমরা আমাদের প্রয়োজনের জন্য যে সমস্ত উদ্ভিদ চাষ করে থাকি তাদেরকেই ফসল বলে। এই ফসল 2 প্রকার, উদ্যান ফসল এবং মাঠ ফসল। উদ্যান কথার অর্থ হচ্ছে বাগান। আমরা আমাদের বসত বাড়ির চারপাশে উঁচু জমিতে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, ফুলের গাছ, ফলের গাছ এসবের বাগান করে থাকি। এই সমস্ত বাগানে আমরা যে ফসল উৎপাদন করে থাকি তাদেরকেই উদ্যান ফসল বলে। উদ্যান ফসল বা গার্ডেন ক্রপস কি তা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের অনেকেরই হয়তো বাসাবাড়ির ছাদে কিংবা বারান্দায় কিংবা বাড়ির আঙিনায় ছোট বাগান রয়েছে। সেই বাগানে তোমরা কেউ হয়তো ফলের চাষ, কেউ হয়তো ফুলের চাষ, কেউ হয়তো সবজি চাষ করে থাকো। এই ফল, ফুল, সবজি কিংবা মশলা এগুলোর আবার রয়েছে বিভিন্ন গুরুত্ব। যেমন ফল, সবজি এগুলো থেকে তোমরা তোমাদের নিজস্ব খাদ্য চাহিদা পূরণ করতে পারো।
তোমাদের পছন্দের ফল কিংবা পছন্দের সবজি তোমরা বাজার থেকে কেনার পরিবর্তে নিজের বাগানেই চাষ করতে পারো। তাছাড়া অতিরিক্ত পরিমাণে চাষ করে তোমরা তোমাদের চাহিদা পূরণের পাশাপাশি তা আশেপাশের মানুষকে দিতে পারো কিংবা বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারো। আবার তোমরা নিজেরাই ভাবো তো, মাঠ পর্যায়ে চাষিরা যে সমস্ত ফসল ফলায় সেগুলো কি তোমরা তোমাদের বাগানে ফলন করো? নিশ্চয়ই না। তোমরা কেউ কি তোমাদের বাগানে ধান গাছ অথবা গম গাছ এগুলো চাষ করেছো? অবশ্যই তোমরা বলবে না। আসলে আমরা মাঠ পর্যায়ে যে ধরনের ফসলগুলো চাষ করে থাকি সেগুলো ব্যাপক পরিসরে চাষ করা হয়। আমাদের বাগানে অল্প পরিসরে এগুলো চাষ করে আমাদের কোনো উপকার হবে না। তবে বর্তমানে বাগানে আমরা যে সমস্ত ফসলগুলো চাষ করে থাকি অর্থাৎ উদ্যান ফসলগুলো বাণিজ্যিকভাবে আমরা আমাদের ব্যাপক চাহিদা পূরণের জন্য উদ্যান ফসলগুলোর চাষাবাদ ক্রমেই বাড়াচ্ছি। আজ আমরা সেই উদ্যান ফসল এবং মাঠ ফসল সম্পর্কে বিস্তারিত জানব। উদ্যান ফসলকে 4 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো ফল, যেমন আম, কাঁঠাল, পেয়ারা, কুল, বেল, লিচু ইত্যাদি। শাকসবজি, যেমন টমেটো, বেগুন, লাউ, সিম, পালং শাক ইত্যাদি। মশলা, যেমন পেঁয়াজ, মরিচ, আদা, হলুদ ইত্যাদি। এবং ফুল, যেমন গোলাপ, গাঁদা, টগর, কসমস, বেলি ইত্যাদি। উদ্যান ফসলের বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এগুলো অন্য সকল ফসল হতে ভিন্ন। চলো তাহলে উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। উদ্যান ফসল স্বল্প পরিসরে নিবিড়ভাবে চাষ করা হয়, অর্থাৎ উদ্যান ফসল চাষের জন্য একক জমি প্রয়োজন হয় এবং অধিক পরিমাণে শ্রম ও পুঁজির প্রয়োজন হয়। উদ্যান ফসল মানুষ সাধারণত খাদ্য কিংবা ঔষধি গুণাগুণ অথবা সৌন্দর্য তৃষ্ণার জন্য রোপণ করে থাকে। খাদ্য হিসাবে যেসব উদ্যান ফসল চাষ করা হয় সেগুলোতে ভিটামিন ও খনিজ পদার্থ অনেক বেশি পরিমাণে থাকে। সাধারণত পরিপক্ক অবস্থায় এসব উদ্যান ফসলগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এসব উদ্যান ফসল রসালো এবং পচনশীল হয়ে থাকে। উদ্যান ফসলের বাহ্যিক চেহারা ও স্বাদ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উদ্যান ফসলের বৈশিষ্ট্য জানার পর তোমরা নিশ্চয়ই এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করছো। উদ্যান ফসলের প্রধান অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো অল্প জমিতে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। উদ্যান ফসলের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করার জন্য আমাদের দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। এগুলো হলো পুষ্টি ও পারিবারিক গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব। প্রথমেই আমরা জেনে নিই পুষ্টি ও পারিবারিক গুরুত্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর মতে একজন মানুষের প্রতিদিন প্রায় 450 গ্রাম শাকসবজি এবং ফলমূল গ্রহণ করা প্রয়োজন। আমাদের বসতবাড়ির চারপাশে আমরা উদ্যান ফসল চাষ করে এই শাকসবজি এবং ফলমূলের চাহিদা পূরণ করতে পারি। তাছাড়া অতিরিক্ত উদ্যান ফসল চাষের মাধ্যমে আমরা তা বাজারে বিক্রি করে কিছু বাড়তি উপার্জনও করতে পারি। এছাড়া বিভিন্ন ফলের গাছ এবং ঔষধি গাছ যেগুলো উদ্যান ফসলে চাষ করা হয় তাদের কাঠ আমরা আসবাবপত্র হিসাবেও ব্যবহার করতে পারি এবং এই সমস্ত কাঠ বিক্রি করে প্রচুর টাকা আয় করতে পারি। তাছাড়া বিভিন্ন ফলের এবং সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদের ডালপালা ছাঁটাই করে আমরা সেগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি। এই জ্বালানি আমরা আমাদের বসতবাড়ির রান্নার কাজে ব্যবহার করতে পারি। এতে করে আমাদের জ্বালানি খরচ অনেকটাই সাশ্রয়ী হবে। এবার জেনে নেব আমরা অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। দেশে বিদেশে উদ্যান ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তিতে আমরা উদ্যান ফসল চাষ করে শাকসবজি, ফলমূল, ফসল উৎপাদন অনেকাংশেই বাড়াতে পারি। তাছাড়া উদ্যান ফসল চাষের জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। এর উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রত্যেকটি স্তরে অত্যন্ত মনোযোগের সাথে এর যত্ন নিতে হয়। এতে করে সারা বছর উদ্যান ফসলের রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়, যার কারণে বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে এবং বেকার সমস্যা দূর হতে পারে। তাছাড়া আম, আনারস, পেয়ারা, টমেটো, লিচু, আলু, কলা ইত্যাদি শাকসবজি এবং ফলমূল থেকে আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্যাম, জেলি,
চিপস, সস, আচার এগুলো তৈরি করতে পারি। এর মাধ্যমে আমরা খুব সহজেই বেশি পরিমাণে লাভ করতে পারি। তাছাড়া এগুলো তৈরির জন্য ছোট বড় বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। এতে করে আমাদের দেশের ব্যাপকভাবে বেকার সমস্যা দূরীভূত হতে পারে। তোমরা হয়তো আলুর চিপস খেয়েছো, কিংবা টমেটো সস খেয়েছো, কিংবা আমের জুস খেয়েছো। এই আম, আলু কিংবা টমেটো এগুলো সবই আমাদের উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। উদ্যান ফসল থেকেই বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে। আর এসব প্রক্রিয়াজাতকরণের সাথে নিযুক্ত রয়েছে বহু লোক। তাহলে আমরা যদি উদ্যান ফসলের চাষ আরো ব্যাপক পরিসরে করতে পারি, তাহলে আমরা বহু লোককে এর প্রক্রিয়াজাতকরণের সাথে নিযুক্ত করতে পারি। এতে করে আমাদের দেশের যে প্রধান সমস্যা অর্থাৎ বেকার সমস্যা সেটা অনেকাংশে লাঘব করা যায়। বহু লোকের কর্মের ব্যবস্থা এর মাধ্যমে করা যায়। বহু লোকের অভাব আমরা এর মাধ্যমে পূরণ করতে পারি। তাই আমাদেরকে উদ্যান ফসলের গুরুত্ব, এর বৈশিষ্ট্য খুব ভালোভাবে জেনে কিভাবে বাণিজ্যিকভাবে এর প্রসার আরো বাড়ানো যায় সে সম্পর্কে জানতে হবে। এবার আমরা জানবো মাঠ ফসলের পরিচিতি এবং অর্থনৈতিক গুরুত্ব। মাঠ ফসলকে 6 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো দানা ফসল, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি। ডাল ফসল, যেমন মুগ, খেসারি, মসুর ইত্যাদি। তেল ফসল, যেমন সয়াবিন, সূর্যমুখী, তিল ইত্যাদি। আঁশ ফসল, যেমন পাট, তুলা, মেস্তা ইত্যাদি। চিনি ফসল, যেমন আখ, সুগার বিট ইত্যাদি। পশু খাদ্য বা ফডার ক্রপস, যেমন নেপিয়ার, ফেলন, গিনি, প্যারা ইত্যাদি। উদ্যান ফসলে যেমন কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, একইভাবে মাঠ ফসলেরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চলো এই বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। মাঠ ফসল বৃহত্তর পরিসরে চাষ করা হয়। এগুলো সাধারণত মানুষ ও পশুর খাদ্য হিসাবে চাষ করা হয়। এগুলো দ্রুত পচনশীল নয় এবং মাঠ ফসল চাষ করার জন্য আমাদের উদ্যান ফসলের মতো নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় না। তাহলে আমরা মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। এবার চলো এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জেনে নিই। তোমরা নিজেরাই দেখো, আমরা সারা দিনে যে সমস্ত খাবার গ্রহণ করি, যেমন ভাত, ডাল কিংবা তেলে রান্না করা বিভিন্ন খাবার, এর সবই কিন্তু আমরা মাঠ পর্যায়ে উৎপন্ন ফসল থেকে পেয়ে থাকি। কারণ আমাদের খাদ্য চাহিদার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে মাঠ পর্যায়ে উৎপন্ন ফসলগুলো। তাই মাঠ পর্যায়ে উৎপন্ন ফসলগুলো আমাদের দেশের সকল মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ ফসলের মধ্যে দানা ফসল, ডাল ফসল এবং তেল ফসল মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়। দানা ফসল যেমন গম, ধান, ভুট্টা এগুলো মানুষের প্রধান খাদ্য হিসেবে ব্যবহার হয়। এছাড়া ডাল জাতীয় ফসলগুলো আমাদের আমিষের চাহিদা পূরণ করে। আর তেল জাতীয় ফসলগুলো থেকে আমরা ভোজ্য তেল পেয়ে থাকি। এছাড়া গম, ভুট্টা, ডাল এগুলো পশু পাখির খাদ্য হিসাবেও ব্যবহার হয়। তাছাড়া পশু পাখির জন্য ফসল যেমন নেপিয়ার, গিনি, প্যারা, খেসারি এগুলো চাষ করে আমরা সহজেই পশু পাখির খাদ্য চাহিদা পূরণ করতে পারি। এতে করে পশু পাখির চাষ বৃদ্ধি পাবে। এই ফসলগুলো সবুজ অবস্থায় খাওয়ানো হয় এবং এতে পশু পাখি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। আখ ও সুগার বিট থেকে আমরা চিনি পেয়ে থাকি। আমাদের দেশের আখ চাষিরা চিনি কলে আখ সরবরাহ করে সরাসরি নগদ অর্থ পেয়ে থাকে। এছাড়া আখ জাতীয় ফসল থেকে আমরা সুতা, কাপড়, বস্তা, দড়ি, কার্পেট এগুলো তৈরি করতে পারি। আখ ফসলের মধ্যে পাট অন্যতম। দেশি বিদেশে পাটের ব্যাপক চাহিদা রয়েছে। পাট রপ্তানি করে আমরা ব্যাপক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আবার আমাদের দেশের বিশাল লোক সংখ্যার জন্য কাপড় তৈরির প্রধান কাঁচামাল তুলা যদি আমরা মাঠ পর্যায়ে চাষ করতে না পারতাম, তাহলে এত লোকের কাপড়ের ব্যবস্থা করা সম্ভব হতো না। মাঠ পর্যায়ে তুলা চাষের মাধ্যমে আমরা আমাদের দেশের লোকের কাপড়ের চাহিদা পূরণ করতে পারছি, যা আমাদের দেশের কাপড়ের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের মাঠ ফসলের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানলাম। এবার চলো আমরা আমাদের অতি পরিচিত এবং জনপ্রিয় একটি শাক এর চাষ পদ্ধতি জেনে নিই।
হ্যাঁ, এবার আমরা লাল শাকের চাষ পদ্ধতি সম্পর্কে জানবো। আমাদের দেশের সর্বত্রই কম বেশি লাল শাকের চাষ হয়। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। চলো প্রথমেই জেনে নিই লাল শাক চাষের জন্য আমাদের কেমন মাটি প্রয়োজন হবে। সব ধরনের মাটিতেই লাল শাক চাষ করা যায়, তবে দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটিতে লাল শাক চাষ করা উত্তম হবে। সাধারণত শীতের শুরুতে লাল শাকের ফলন বেশি হয়। এছাড়া গ্রীষ্মকালে উঁচু জমিতে লাল শাক চাষ করা যায়। এবার চলো লাল শাকের বিভিন্ন জাত সম্পর্কে জেনে নিই। বিভিন্ন ধরনের লাল শাক রয়েছে। এর মধ্যে উন্নত দুটি জাত হলো আলতাপাটি এবং বাড়ি লাল শাক 1। আলতাপাটি লাল শাকগুলোর পাতা ও কাণ্ড সিঁদুর লাল হয়ে থাকে, আর বাড়ি লাল শাক 1 এর পাতা ও কাণ্ডগুলো লাল হয়। এর বীজগুলো গোলাকার এবং লাল বর্ণের। এবার চলো জেনে নেই লাল শাক চাষের জন্য কিভাবে আমরা জমি তৈরি করে নিতে পারি। লাল শাকের বীজ খুব ছোট, তাই জমি তৈরির সময় 4 থেকে 5টি চাষ দিয়ে ও মই দিয়ে জমি ঝুরঝুরে করে নিতে হয়। এছাড়া এটি স্বল্পকালীন ফসল, তাই আমাদের প্রয়োজনীয় পরিমাণে সার প্রয়োগ করে জমি উর্বর করে নিতে হবে। সাধারণত শেষ চাষের সময় প্রতি শতক জমিতে প্রায় 40 কেজি গোবর সার, 400 গ্রাম ইউরিয়া সার, 300 গ্রাম টিএসপি সার এবং 250 গ্রাম এমওপি সার প্রয়োগ করা হয়। এছাড়া বীজ বপনের 7 দিন পর আবার 400 গ্রাম ইউরিয়া সার মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার চলো জেনে নেই কিভাবে আমরা বীজ বপন করব। লাল শাক সাধারণত বীজ ছিটিয়ে বা সারি বেঁধে বপন করা যায়, তবে সারি বেঁধে বপন করলে আমাদের পরিচর্যা করা সুবিধাজনক হবে এবং ফলনও ভালো পাবো। বর্ষার সময় আমরা যখন বেড বানাবো তখন প্রতিটি বেড 1 মিটার চওড়া এবং প্রায় 15 সেন্টিমিটার উঁচু হবে এবং দুটি বেডের মাঝে প্রায় 30 সেন্টিমিটার চওড়া নালা রাখতে হয়। প্রতিটি বেডে আমরা যখন বীজ ছেটাবো তখন বালির সাথে মিশিয়ে বীজগুলো ছেটালে বীজগুলো সমভাবে ছড়িয়ে পড়তে পারে। আর সারি বেঁধে বীজ বপনের ক্ষেত্রে আমরা প্রতি 20 সেন্টিমিটার দূরে দূরে কাঠির সাহায্যে প্রায় 1.5 থেকে 2 সেন্টিমিটার গভীর লাইন টেনে সেই লাইনে বীজ ছিটিয়ে দেব এবং তারপর মাটি সমান করে দিব। সাধারণত প্রতি শতক জমিতে প্রায় 10 গ্রাম বীজ বপন করলেই হয়। এরপর চলো জেনে নিই কিভাবে আমরা আমাদের রোপণকৃত চারা গাছগুলোর আন্তঃপরিচর্যা করতে পারি। বীজ বপনের পর থেকে ফসল সংগ্রহের আগ পর্যন্ত আমরা যে ধরনের পরিচর্যা করে থাকি তাকেই ফসলের আন্তঃপরিচর্যা বলে। আমাদের বীজ বপনের সময় জমিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে রস অর্থাৎ মাটিতে জো থাকে তাহলে সেচের প্রয়োজন নেই, আর যদি মাটিতে জো না থাকে তাহলে বীজ বপনের পর বারবার সেচ দিতে হবে। এবং বীজ বপনের প্রায় 1 সপ্তাহ পরে আমাদের 5 সেন্টিমিটার দূরে দূরে একটি করে গাছ রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। নিড়ানি দিয়ে মাটিগুলোকে ঝুরঝুরে করে দিতে হবে, আর সেচ দেওয়ার পর মাটির চর ভেঙে দিতে হবে। তাছাড়া কোনো আগাছা জন্মালে সেগুলোও পরিষ্কার করে ফেলতে হবে। এরপর সবশেষে আমরা জেনে নিই ফসল সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে। বীজ বপনের প্রায় 20 থেকে 25 দিন পরে লাল শাক সংগ্রহ করা যাবে। প্রথম দিকে বড় গাছগুলো তুলতে হবে এবং 2 থেকে 3 দিন পর পর আমরা লাল শাক সংগ্রহ করতে পারি। লাল শাক সাধারণত শিকড় সহ সংগ্রহ করা হয়, তারপর এগুলো পানিতে ধুয়ে আটি বেঁধে বাজারজাত করা হয়। চলো আমরা কি পরিমাণ ফলন পেতে পারি সে সম্পর্কে একটু জেনে নিই। যদি উন্নত পদ্ধতিতে চাষ করা হয় তাহলে প্রতি শতক জমিতে 45 থেকে 55 কেজি লাল শাক পাওয়া যায়। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম চলো প্রথম থেকে আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা শিখেছি উদ্যান ফসলের পরিচিতি এবং অর্থনৈতিক গুরুত্ব। বাগানে আমরা যে সমস্ত ফসল উৎপাদন করি সেগুলোই উদ্যান ফসল। উদ্যান ফসলের রয়েছে পুষ্টি ও পারিবারিক গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব। উদ্যান ফসল আমরা বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক পরিমাণে অর্থ উপার্জন করতে পারি। এরপর আমরা জেনেছি মাঠ ফসলের পরিচিতি এবং অর্থনৈতিক গুরুত্ব। মাঠ ফসলগুলো সাধারণত ব্যাপক পরিসরে চাষ করা হয়ে থাকে। এগুলো থেকে আমরা আমাদের প্রধান খাদ্যশস্যগুলো পেয়ে থাকি। এরপর আমরা জেনে নিলাম কিভাবে লাল শাক উৎপাদন করা যায়।
সারা বছরই আমরা সব ধরনের মাটিতেই লাল শাক উৎপন্ন করতে পারি। লাল শাকের বীজ আমরা ছিটিয়ে অথবা সারি বেঁধে বপন করতে পারি এবং প্রায় 20 থেকে 25 দিন পরে আমরা লাল শাক সংগ্রহ করতে পারি। তাহলে আজকের ক্লাসের পড়াগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এই পড়াগুলোর উপর আমি তোমাদের দুটো বাড়ির কাজ দেব। তোমাদের প্রথম বাড়ির কাজ থাকবে উদ্যান ও মাঠ ফসলের মধ্যে পার্থক্য লিখো, এবং দ্বিতীয় বাড়ির কাজ থাকবে প্রতি শতক জমিতে লাল শাক চাষের জন্য কি কি সার কি কি পরিমাণে প্রয়োজন হবে তা তালিকাবদ্ধ করো। তোমরা তোমাদের এই বাড়ির কাজগুলো সম্পন্ন করে রাখবে এবং স্কুল খোলার পর তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে প্রদান করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ। তোমরা যদি আমার আজকের এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। Dear students, Assalamu alaikum. Welcome to today's class of Amar Ghore Amar School. I am Alvi Islam and I am your today's English instructor. Today we will learn about exclamatory sentences and optative sentences, which are lesson 5 and lesson 6 from unit 11 from the book English Grammar and Composition. We will learn about exclamatory sentences. What is exclamatory sentence, the examples of exclamatory sentences, and the structure of exclamatory sentences. We will also learn how you can use exclamatory sentences in your life. And we will learn optative sentences, the examples of optative sentences, and how you can use optative sentences in your life. Before beginning our class, let us read a passage from the book. Shanta got the first prize in the drawing competition in her school. She told this to her cousin over telephone. Her cousin said, "Great, what a wonderful job you have done." Her parents were also very happy to hear the news. They congratulated her and said, "What a surprise!" In this passage, we can see two sentences that are used to express the feeling of joy and the feeling of being surprised. These two sentences are exclamatory sentences. But what is an exclamatory sentence? An exclamatory sentence is a sentence that we use to express joy, happiness, and wonder. We use an exclamation mark in exclamatory sentence. In the passage, you can see these two sentences. Great, what a wonderful job you have done. And what a surprise. These two sentences are exclamatory sentence. Why? Because in the first sentence, great, what a wonderful job you have done, here Shanta's cousin is expressing the feeling of joy because Shanta did a great job. And in the second sentence, what a surprise! Shanta's parents were surprised because Shanta did a great job. So these two sentences are exclamatory sentences because these sentences are expressing the feeling of joy and the feeling of being surprised. And you can see both of the sentences have exclamation mark. An exclamatory sentence usually follows a common structure. And the structure is what or how plus noun phrases plus subject plus
verb. That means an exclamatory sentence will start with the word what or how, and then you will see noun phrases. Then you will see a subject, and at the end of the sentence you will see a verb. After that, the sentence will end with an exclamation mark. Let us see some examples and see if those examples follow this structure. The first example is, what a beautiful day it is. Here you can see that the sentence starts with the word what, and then you can see a beautiful day. This is the noun phrase. Here a is an article, beautiful is an adjective, day is a noun. Together, a beautiful day is a noun phrase. Then it is the subject of the sentence. And at the end of the sentence, you can see the verb, which is. And the sentence finished with the exclamation mark. So this is an exclamatory sentence because this sentence followed the structure. This sentence also expresses the happiness or joy because this is a beautiful day. Someone is feeling happy and he is saying this is a beautiful day. This sentence also has an exclamation mark. So this is an exclamatory sentence. The second example is, how cold today is. This is also an exclamatory sentence because this sentence also follows the structure. It starts with the word how, and then you can see cold today. Cold is the adjective here. Today is the subject and is the verb. And at the end of the sentence you can see exclamation mark. So this sentence is also an exclamatory sentence. Sometimes in exclamatory sentence, at the end of the sentence, we see that there is no subject or verb. Basically, in those sentences, the subject and verbs are not mentioned. For an example, what a delicious dinner. Here, in this sentence, you can see the first word is what, and then a delicious dinner, which is the noun phrase. A is an article, delicious is the adjective, dinner is the noun. But there is no subject or verb. If we mention the subject or verb, it would be what a delicious dinner it is. But we did not mention it in the sentence. This is also an exclamatory sentence. And you can also see an exclamation mark at the end of the sentence. Now, let us read a passage from the book so that we can have some more examples of exclamatory sentence. One day, a crow got a piece of meat from the kitchen of a cook. He was very happy and flew away towards the forest with the piece of meat in his mouth. He sat on a branch of a tree to eat the meat. A cunning fox saw the crow with the piece of meat in his mouth. The greedy fox wanted to have the piece of meat from the crow. He came under the tree and started to praise the crow. He said, "What a beautiful bird is sitting on this tree. I never saw anyone like him in my life." The crow was happy to hear that. The fox again said, "This beautiful bird can sing very sweetly, I believe. Oh, how much I desire to listen to his singing." The crow felt joy in his heart again. The fox then requested him to sing. The flattered crow opened his mouth to sing. The piece of meat dropped down and the fox picked it up. The crow said, "What a great fool I am." He also said, "Alas, I have lost the meat." In this passage, we can see some exclamatory sentences. Can we find out those exclamatory sentences? Here, the first exclamatory sentence is, "What a beautiful bird is sitting on the tree."
if we look at the sentence, we can see that there is an exclamation mark after the sentence. And this sentence also started with the word what. Since this sentence follows the structure of exclamatory sentence and it ends with the exclamation mark, it is an exclamatory sentence. This sentence is also expressing the feeling of wonder. In the passage, the greedy fox was praising the crow. He was pretending that he was wondered by the beauty of the bird. The second exclamatory sentence of this passage is, "Oh, how much I desire to listen to his singing." In this sentence, the fox is expressing his feeling of desire. This sentence also ends with the exclamation mark. This sentence also has how at the beginning of it. So this sentence is also an exclamatory sentence. And the third exclamatory sentence of this passage is, "What a fool I am." This sentence is expressing the feeling of sadness. The crow was feeling sad, and that is why the crow said, "What a fool I am." If we look into this sentence, we will see this sentence also starts with the word what. It also has an exclamation mark at the end of the sentence. This sentence also follows the structure of exclamatory sentence that we learned beforehand. So this is an exclamatory sentence. Another exclamatory sentence of this passage is, "Alas, I have lost the meat." This sentence is also expressing the feeling of sadness. The crow was feeling sad because he lost the meat. So he said, "Alas, I have lost the meat." Now you can say that this sentence does not start with what or how. But we said that exclamatory sentences usually start with what or how. Then why is it an exclamatory sentence? Because sometimes in exclamatory sentences we see few words to express the feeling of joy, sadness, happiness, or wonder. In that case, the entire sentence does not express the feeling. Only the word that we use at the beginning of the sentence expresses that feeling. For example, in this sentence, the word alas is expressing that feeling of sadness. And you can see after the word alas, there is an exclamation mark. So this is an exclamatory sentence. Let's see few more examples just like the last exclamatory sentence of the passage. Hurrah! We have won the game. Alas! We have lost the game. In both of the sentences, we used special words to express our feeling. In the first sentence, hurrah, we have won the game. We have expressed the feeling of happiness that we have won the game. And to do that, we use the word hurrah. If you notice, you will see that we use the exclamation mark right after the word hurrah. Similarly, we used exclamation mark right after the word alas. So when we use special words in exclamatory sentences to express our feelings of joy, happiness, sadness, or wonder, we use the exclamation mark right after those special words. And after that, we write the rest of the sentence. In this sentence, alas, we have lost the game. First, we wrote the special word alas, then we put the exclamation mark, and then we write the rest of the sentence. Now, let us see if we can transform normal sentences into exclamatory sentences. In this way, we will know how to use the exclamatory sentences. Here, the first sentence is, I wish I would be a king. This is a normal sentence, but when we use it as an exclamatory sentence, it will be,
Would that I were a king. So whenever we will see any sentence like this, I wish I would be a king, I wish I would be a good player, we will replace the words I wish with would that, and we will replace the main verbs would be with were. That is how it will be an exclamatory sentence. And of course, at the end of the sentence, we will put the exclamation mark. The second example is, the garden is very charming. In case of this sentence, we bring the words very charming at the beginning of the sentence and we change the word very into the word how. And the rest of the sentence will be same. And of course, we will put an exclamation mark at the end of the sentence. The third sentence is, we rejoice that our team won the match. When we say this sentence as an exclamatory sentence, it will be, Hurrah, our team won the match. When we see this kind of sentence, what we will do, we will replace the word rejoice with hurrah, and we will cut out the word that. We will not need to use that in our exclamatory sentence. And we will put an exclamation mark after the word hurrah. So the exclamatory sentence of this sentence will be, Hurrah, our team won the match. Another sentence is, I wish you good morning, sir. If we say this as an exclamatory sentence, it will be, good morning, sir. We don't need to use the words I wish in exclamatory sentence because this sentence itself is expressing your wish or your feeling of happiness. That is why we will just write good morning sir and we will put an exclamation mark at the end of the sentence. The next sentence is, the place is very dirty. If we say this as an exclamatory sentence, it will be, how dirty the place is. The next sentence is, let curse befall the traitors of the country. If we say this as an exclamatory sentence, it will be, curse to the traitors of the country. Of course, we will put an exclamation mark at the end of the sentence. The next sentence is, this town is very peaceful. If we say this as an exclamatory sentence, it will be, how peaceful this town is. The next sentence is, I am very desirous to meet you once more. If we say this as an exclamatory sentence, it will be, how desirous I am to meet you once more. As we have learned how to transform normal sentences into exclamatory sentences, from now on, we will be able to use exclamatory sentence in our real life. Whenever we want to express the feeling of happiness or sadness or joy in our conversation with our friends or our parents or with anyone, we can use the exclamatory sentence. We have also learned how to identify the exclamatory sentence from a passage. Now we will move on to our next topic, which is optative sentence. What is an optative sentence? An optative sentence is a sentence that we use to express wish or prayer. Let us read a poem from the book to see some examples of optative sentence. May God bless and keep you always. May your wishes all come true. May you always do for others and let others do for you. May you build a ladder to the stars and climb on every rung. May you stay forever young. All of the sentences of this poem are used to wish or pray for something. May God bless and keep you always. May your wishes all come true. May you stay forever young. In all these sentences, we can see that the author is praying for something. In the first sentence, the author is praying that God may bless the reader of the poem. In the second sentence, the author is praying for the reader's wishes to come true. In the third sentence, the author is praying that the readers may always stay forever young.
Since all these sentences express prayer or wish, these are optative sentence because optative sentence is used to wish for something or to pray for something. Now, as you have noticed that all these sentences start with the word may. From this, we can say that some optative sentences start with the word may. It also follows a general structure, and the structure is may plus subject plus verb plus extension. Here, look at the sentence. May you stay forever young. Here, the first word is may, and then we can see the subject, which is you, and then we can see the verb, which is stay, and then we can see the rest of the sentence. So this sentence follows this structure. May plus subject plus verb plus extension. But sometimes optative sentence do not follow the structure. For an example, hope for the best, all the best, wish you back home safe, wish you a safe and pleasant journey. All these sentences are used to wish for something. And when we use a sentence to wish for something, we do not start that sentence with the word may. In that case, the optative sentence may not follow the structure, but since that sentence is used to wish for something, as per the definition, it is also an optative sentence. All these sentences here are optative sentences because these sentences are used to wish for something. In the first two sentences, we are wishing for the best to happen. In the third sentences, we are wishing for someone to come back home safe. In the last sentences, we are wishing for someone to have a safe and pleasant journey. So we have learned that optative sentence is used to wish or pray for something. Whenever we are wishing for something, we do not start those optative sentence with the word may. But whenever we are praying for something, we use may in that optative sentence. Now, let us see some more examples so that we can have a better idea about optative sentence. Suppose we want to pray for someone so that he comes round soon from the sickness. We will say, may you come round soon from sickness. This is an optative sentence because in this sentence we are praying for something. And as I said earlier, when we pray for something with a sentence, we start the sentence with the word may. Here the sentence started with may. Now, if we want to pray for someone to be successful in life, we will say, may you be successful in life. Now, if we want to pray for our country's welfare, we will say, may Bangladesh live long. All these sentences are optative sentences because with these sentences, we are either praying for something or wishing for something. In this way, we can use optative sentences in our real-life conversation with our friends or relatives or anyone. Dear students, I hope all of you have enjoyed this class. In this class, we have learned what is exclamatory sentence, what are the examples of sentences, how we can identify exclamatory sentence, and how we can use exclamatory sentence in our real life. We have also learned about optative sentence. We have seen some examples of optative sentences, and we have learned how to use optative sentences in our real life. I hope you have enjoyed the class. Now, let me give you an homework. After your classes start again, submit your homework to your teacher and this homework will be graded for your assessment. Stay healthy, stay well, follow the government instructions and stay home. If you want to watch this video again, please visit the Facebook page and YouTube channel of Amar Ghore Amar School. Thank you.
আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুতারিন খায়ের রোহি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের সপ্তম অধ্যায়, যার নাম হচ্ছে জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুর অধিকার, এর পাঠ 1 এবং পাঠ 2 পুরো ক্লাসে আলোচনা করব। চলো তাহলে এখন আমরা জেনে নিই আজকের ক্লাস থেকে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবো। প্রথমে আমরা শিখবো হচ্ছে পাঠ 1 শিশুর অধিকার এবং পাঠ 2 শিশুরা কোনো শাস্তি ভোগ করবে না, শিশুর স্বার্থ সবার উপরে ও শিশু শ্রম। চলো তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আচ্ছা বলো তো, শিশু বলতে তোমরা আসলে কি বুঝো? শিশু বলতে আসলে অনেক সময় আমরা 5-6 বছরের বাচ্চাকেও বুঝি, আবার অনেক সময় কিন্তু আমরা 11-12 বছরের বাচ্চাদেরকেও কিন্তু শিশু বলে থাকি। শিশুর সংজ্ঞাটা মনোবিজ্ঞানীরা অনেকভাবে দিয়েছেন। মনোবিজ্ঞানীদের মতে বয়সন্ধিকাল পর্যন্ত কিংবা কিশোর হওয়ার আগ পর্যন্ত সময়টাকে বলা হয় শিশু। জাতিসংঘ শিশু অধিকার সনদ আইন অনুসারে 18 বছরের নিচে সবাই শিশু, কিন্তু জাতীয় শিশু নীতি অনুসারে 14 বছরের নিচে সকলকে শিশু হিসেবে ধরা হয়। তোমরা নিশ্চয়ই জাতিসংঘ সম্পর্কে শুনে থাকতে পারো। জাতিসংঘ হচ্ছে ইউনাইটেড নেশন যাকে বলা হয়। এই নাম দ্বারাও কিন্তু বোঝা যায় যে এটার কাজ কিরকম হতে পারে। ইউনাইটেড নেশন, জাতিসংঘ মানে জাতিকে সংঘবদ্ধ রাখা। এটার প্রধান কাজ হচ্ছে নিরাপত্তা রক্ষা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা। শিশুদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে 1989 সালের নভেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘ শিশু অধিকার আইন প্রণয়ন করে। এটি 1990 সালের সেপ্টেম্বর মাসে সর্বসম্মতিক্রমে আইন হিসেবে প্রয়োগ করা হয়। এটি ব্যাপকভাবে গৃহীত একটি মানবাধিকার চুক্তি। এতে জাতিসংঘে যে 193টি দেশ আছে তার মধ্যে 191টি দেশই চুক্তি গ্রহণ করে, যার মধ্যে বাংলাদেশও একটি। এখন আমরা আলোচনা করব পাঠ 1, যার নাম হচ্ছে শিশুর অধিকার। একটি শিশু যে মোটামুটি অবস্থাশালী বা সুযোগ সুবিধা পাবে এরকম কোন পরিবারে জন্মগ্রহণ করে থাকে, তার পুষ্টি, শিক্ষা, চিকিৎসা এই সব কিছু কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়ে উঠতে পারে, যার ফলে তার মানসিক শারীরিক বিকাশগুলো সুষ্ঠুভাবে ঘটে। কিন্তু একটি শিশু যদি অনাদরে অবহেলায় বড় হয়, সে কিন্তু অপুষ্টিতে ভুগতে থাকে, যার ফলশ্রুতিতে তার বিভিন্ন রোগবালাই বা আরো অনেক রকমের সমস্যা তৈরি হয়ে যায়। এই শিশুগুলো যদি শিক্ষার অভাব পেয়ে থাকে, শিক্ষার অভাবে কিন্তু তাদের মানসিক বিকাশটাও ঘটে না, তার ফলে কি হয়, সম্ভাবনাময় অনেকগুলো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এজন্যই জাতিসংঘ শিশু অধিকার সনদে 54টি ধারায় কয়েকটি শিশুর অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলো তাহলে আমরা এই ধারার কয়েকটি অধিকার নিয়ে আজকের ক্লাসে আলোচনা করি। একটি অধিকার হচ্ছে 18 বছর বয়স পর্যন্ত শিশু মর্যাদা। জাতিসংঘ শিশু অধিকার সনদ আইন অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু, যদি না কোনো দেশ এর থেকে নিচু বয়সী কাউকে শিশু বলে অনুমোদন করে থাকে। এই হিসেবে 18 বছর বয়স পর্যন্ত সকলকে আমরা শিশু বলবো। আরেকটি অধিকার হচ্ছে সকল শিশুর সমান অধিকার। সকল শিশুর সমান অধিকার বলতে বোঝায় প্রত্যেকটি শিশুই জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সকল কিছু ভেদে সমান অধিকার ভোগ করবে, এখানে কোনো রকম কোনো ভেদাভেদ থাকবে না। একটি মানুষের মৌলিক অধিকারগুলো কি কি বলতো? একটি মানুষের মৌলিক অধিকারগুলো কিন্তু হচ্ছে তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো নিশ্চিত করা। জাতিসংঘ শিশু অধিকার আইন অনুসারে একটি শিশুর এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। এই অধিকার আইনে আরো বলা হয় সংখ্যালঘু কিংবা আদিবাসী যারা, তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা চর্চার পূর্ণ সুযোগ দান করতে হবে। এবং এখানে আরো বলা হয় যারা ত্রুটি নিয়ে, জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে কিংবা কোনো প্রকার দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী হয়ে যায়, এদেরও অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক শিক্ষা লাভের সুযোগ দান করতে হবে। জাতিসংঘ শিশু অধিকার সনদ আইন অনুসারে আরেকটি আইন হচ্ছে প্রতিটি শিশুর শিক্ষার ব্যবস্থা করা। একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং বিনামূল্যে শিক্ষা লাভের ব্যবস্থা করা।
তাদের আরো দায়িত্ব হচ্ছে মাধ্যমিক শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা। এক্ষেত্রে যদি সরকার বিনামূল্যে শিক্ষাদানের সুযোগ না দিতে পারে, সেক্ষেত্রে তাদের নিশ্চিত করতে হবে আর্থিকভাবে যারা অসচ্ছল সেসব শিশুদেরকে কিছুটা সহযোগিতা করা, যাতে সরকার শিশুদের বিদ্যালয় ত্যাগের হার কিছুটা হলেও কমাতে পারে। শিক্ষার উদ্দেশ্য কি কি হবে তাহলে বলতো? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে প্রতিটি শিশুর ব্যক্তিত্ব, মানসিক, শারীরিক বিকাশগুলো সুষ্ঠুভাবে করা, প্রতিটি শিশু যাতে তাদের বাবা মা, শিক্ষক, বড় ছোটদের প্রতি তাদের নিজের দেশ, সংস্কৃতি, ভাষা এবং অন্য দেশ কিংবা সংস্কৃতির প্রতি তাদের শ্রদ্ধাবোধ জন্মানো। এটাই হবে শিক্ষার মূল উদ্দেশ্য জাতিসংঘ শিশু অধিকার সনদ আইনের সকল শিশুর জন্য সমান শিক্ষা এই অনুসারে। এখন আমরা আলোচনা করব পাঠ 2 এর শিশুরা কোনো শাস্তি ভোগ করবে না সেই অংশটি। শিশুরা কোনো শাস্তি ভোগ করবে না বলতে বোঝায় 18 বছরের নিচে কোনো শিশু যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে তাকে কোনোরূপে শাস্তি দেওয়া যাবে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে প্রেরণ করতে হবে। এই কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রের উদ্দেশ্য কিংবা কাজটা আসলে কি? কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রের কাজ হচ্ছে একটি শিশুকে বন্ধুত্বপূর্ণভাবে কিছু উপদেশ দেয়া, যাতে সে সংশোধন এবং প্রতিকারের সুযোগ লাভ করে। এখানে শিশুকে প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা এবং কারিগরি শিক্ষাও প্রদান করা হবে। এই আইনের আরো একটি দিক হচ্ছে কোন পরিবারের সদস্যের কোনো দ্বন্দ্ব কিংবা বিবাদ কিংবা অন্য কোনো ভুলের কারণে বা অন্য কোনো অপরাধযোগ্য কাজের কারণে তার শিশুকে, সেই পরিবারের কোনো শিশুকে কোনো শাস্তি দেয়া যাবে না। এখন আমরা আলোচনা করব শিশুর স্বার্থ সবার উপরে। শিশুর স্বার্থ সবার উপরে বলতে আসলে কি বোঝায়? সকল বিষয়ে শিশুর স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দেয়া। এখন এর মানে কি তাদের শিশু যা বলবে, যা চাবে তাই করতে হবে? অবশ্যই না, এরও কিছু নিয়ম আছে। এখন একটি অসচ্ছল পরিবার বা একটি গরিব পরিবার যদি তার শিশুকে তাদের মৌলিক অধিকারগুলো দিতে ব্যর্থ হয় কিংবা তাদের মৌলিক অধিকারগুলো ঠিকমতো দিতে না পারে, সেই ক্ষেত্রে সরকারের উচিত হবে সেই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা, যেরকম হচ্ছে তাদের শিক্ষা, চিকিৎসা এগুলোর সমান সুযোগ সৃষ্টি করা। শিশু অধিকার নিয়ে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করে, যেমন ইউনিসেফ, কেয়ার, সেভ দ্য চিলড্রেন এবং আরো অনেক প্রতিষ্ঠান। দেশের বিত্তবান লোকের সেক্ষেত্রে উচিত হবে একটি শিশুর যে অর্থাভাবে শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সেসব শিশুকে আর্থিকভাবে সাহায্য করে তাদেরকেও অন্য শিশুদের মতো শিক্ষা, চিকিৎসা লাভের সুযোগ দিয়ে তাদেরকে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার সুযোগ দান করা। এখন আমরা আলোচনা করব শিশু শ্রম নিয়ে। তোমরা কি জানো শিশু শ্রম বলতে আসলে কি বোঝায়? তোমাদের আশেপাশে এরকম অনেক শিশু দেখবে যারা বিদ্যালয়ে না গিয়ে অন্যান্য কাজ করছে, যেমন ধরো কোন হোটেলে কাজ করে কিংবা কোনো জায়গায় পাথর ভাঙছে, এরকম অনেক কাজই করে। আবার অনেকে থাকে যারা পড়াশোনা করছে এর পাশাপাশিও অন্যান্য কাজও করছে অর্থ উপার্জনের জন্য। এই অর্থ উপার্জনের কারণ হচ্ছে হয়তোবা তাদের পরিবারের অসচ্ছলতা, তাদের বাবা মার দারিদ্রতা, এসব কারণ। এই সংসারের খরচ বহন করার জন্য এই শিশুগুলো যে শারীরিক শ্রম দিচ্ছে, এটাই হচ্ছে শিশু শ্রম। বাংলাদেশের শ্রম আইন 2006-এর 263 নং ধারা অনুসারে 14 বছরের নিচের কোনো শিশু যদি শারীরিক শ্রমের দ্বারা অর্থ উপার্জন করে থাকে, সেটাই হচ্ছে শিশু শ্রম। তোমাদের আশেপাশে এমন অনেক শিশুদেরকে দেখবে যারা অনেক মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ করছে, যার ফলে তাদের শারীরিক অনেক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে এবং এতে তাদের মৃত্যুর ঝুঁকিও থাকে। এখন এই মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজগুলো আসলে কি? এখানে তোমরা কিছু মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজের উদাহরণ দেখতে পাচ্ছ, যেমন কোনো বোঝা বহন করা কিংবা কোনো বর্জ্য পদার্থ সংগ্রহ করা কিংবা কোনো ওয়ার্কশপে কাজ করা, এরকম আরো অনেক কিছু। এই যে শিশুরা এরকম মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ করছে, এতে তো তাদের শারীরিক একটা ক্ষতি হচ্ছে, যার ফলে আমরা বললাম যে তাদের কিন্তু মৃত্যুর ঝুঁকিও থাকছে। শুধু কি তাই? শুধু কি শারীরিক ক্ষতি?
এতে কিন্তু শিশুটি যে শিক্ষা লাভ করতে পারছে না কিংবা যার চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এর ফলে কিন্তু তার মানসিক বুদ্ধিগত বিকাশগুলো ব্যাহত হচ্ছে। এর ফলে জাতি সম্ভাবনাময় অনেক ভবিষ্যৎ হারাচ্ছে। সেজন্য জাতিসংঘ শিশু অধিকার সনদে বলা হয়েছে একটি রাষ্ট্রকে প্রতিটি শিশুর জন্য বিনা খরচে প্রাথমিক শিক্ষা এবং যখন একটি শিশু অসুস্থ হবে যাতে সে চিকিৎসা লাভ করতে পারে স্বল্প খরচে কিংবা বিনামূল্যে, সেটা নিশ্চিত করা। এই যে শিশুরা মারাত্মক শারীরিক ঝুঁকিপূর্ণ কাজগুলো করছে, এক্ষেত্রে সরকারের কি করণীয়? সরকারের করণীয় হচ্ছে এই যে মারাত্মক শারীরিক শ্রম এই শিশুগুলো করছে, এই ক্ষেত্রে শিশুদেরকে এমনভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যাতে তারা এই শ্রমগুলো তাদের আর না করতে হয়, তারাও বিদ্যালয়ে যাওয়ার সুযোগ লাভ করে কিংবা অন্যান্য শিশুদের মতো অসুস্থতা হলে চিকিৎসা লাভের সুযোগ লাভ করতে পারে। এখন তোমরা বলো, এই যে শিশুরা শারীরিক শ্রম, শিশু শ্রম করছে, এক্ষেত্রে কি তোমাদের কোনো কিছু করণীয় নেই? তোমাদেরও কিন্তু এখানে অনেক করণীয় কিছু বিষয় আছে। যেমন তোমাদের বাসায় দেখবে অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করে। এই যে ছোট ছোট বাচ্চারা কাজ করে, তোমাদের পরিবারে হোক বা তোমাদের আশেপাশে হোক, এই শিশুদের প্রতিও কিন্তু তোমাদের কিছু দায়িত্ব আছে। যেমন শিশুর সাথে ভালো আচরণ করা কিংবা তাদের শিক্ষা লাভের ব্যবস্থা করা, এবং এই যে প্রতিবার ঈদ কিংবা পুজোয় তাদের জন্য নতুন জামা কাপড়ের আয়োজন করা এবং তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। প্রতিটি শিশুর সমান অধিকার যেহেতু আমরা রয়েছে বারবার বলছি, তো সেই শিশুর অধিকার নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, সেক্ষেত্রে প্রতিটা মানুষেরও কিন্তু দায়িত্ব। চলো তাহলে আমরা জেনে নিই আজকের ক্লাসে কি কি বিষয় শিখতে পারলাম। আজকে আমরা শিখলাম শিশু কি। শিশুর আমরা কয়েকটি সংজ্ঞা দেখেছি যে শিশু বলতে আসলে কি বোঝায়, কোন বয়স পর্যন্ত আমরা শিশু গণ্য করব। এখন মনোবিজ্ঞানীদের মতে বয়স অধিকার পর্যন্ত কিংবা এর কিশোর হওয়ার আগ পর্যন্ত সময়টাকে হচ্ছে শিশু বলা হয়। আবার জাতিসংঘ সনদ আইন অনুসারে 18 বছরের নিচে সকলই শিশু। আবার জাতীয় নীতি অনুসারে 14 বছরের নিচে সকলকে শিশু ধরা হয়। আজকের ক্লাসে আমরা আরো শিখতে পেরেছি জাতিসংঘ শিশু অধিকার সনদ আইন কত সালে বাস্তবায়িত হয়েছে। এটি বাস্তবায়িত হয়েছে 1989 সালের নভেম্বর মাসে এবং এটি আইন হিসেবে গৃহীত হয় 1990 সালের সেপ্টেম্বর মাসে। আজকের ক্লাসে কিন্তু আমরা আরো জেনেছি জাতিসংঘে টোটাল দেশ কয়টি আছে। 193টি দেশ। এর মধ্যে 191টি দেশ এই চুক্তি সম্মতিভাবে গ্রহণ করেছে, যার মধ্যে কিন্তু বাংলাদেশও একটি। আজকে আমরা আরো শিখেছি পাঠ 1 শিশুর অধিকার নিয়ে। জাতিসংঘ শিশু অধিকার আইন সনদে যে 54টি ধারা আছে, এই 54টি ধারার মধ্যে কিন্তু কয়েকটি ধারা আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে। যেমন সকল শিশুর সমান অধিকার বলতে আমরা বুঝাইছি যে সকল শিশু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিশুর সমান অধিকার থাকবে, তাদের চিকিৎসা লাভের শিক্ষা লাভের সমান সুযোগ এবং সুবিধা দিতে হবে যাতে তারা একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, যাতে তাদের মানসিক শারীরিক বিকাশ সুষ্ঠুভাবে ঘটে। আমরা আরো জেনেছি 18 বছরের নিচে পর্যন্ত যে শিশু লাভের মর্যাদা এটা, এবং এই ধারার মধ্যে আমরা আরো জেনেছি যে সকল শিশুর সমান শিক্ষা লাভের অধিকার থাকতে হবে। এর মানে হচ্ছে প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক প্রাইমারি শিক্ষা নিশ্চিত করতে হবে এবং তা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করতে হবে সেই দেশের রাষ্ট্রকে। আজকের ক্লাসে আমরা আরো শিখেছি পাঠ 2, যেখানে আমরা আলোচনা করেছি শিশু শাস্তি ভোগ করবে না। শিশু শাস্তি ভোগ করবে না বলতে বোঝায় 18 বছরের নিচে কোনো শিশু যদি কোনো অপরাধ করে থাকে তাকে কোনো রকম শাস্তি দেওয়া যাবে না, তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। এই সংশোধনের সুযোগ দেওয়া হবে তাকে কিশোর অপরাধ সংশোধনের মাধ্যমে। এবং আমরা আরো শিখেছি শিশুর স্বাস্থ্য সবার উপরে। শিশুর স্বার্থ সবার উপরে বলতে যা বুঝিয়েছি এখানে যে একটি শিশুকে তার শিক্ষা লাভের চিকিৎসা লাভের জন্য পূর্ণ সুযোগ প্রদান করতে হবে এবং সেই সুযোগটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এখানে আমরা আরো শিখেছি শিশু শ্রম সম্পর্কে। শিশু শ্রম কি, শিশু শ্রমগুলো আসলে কি কি বোঝায়, শিশু শ্রম যে মারাত্মক ঝুঁকির কাজ করে, যে মৃত্যুর ঝুঁকি ঘটায়, আমরা এই ক্লাসে কিন্তু তাও জেনেছি।
এখানে আমরা আরো জেনেছি শিশু শ্রম যারা করছে এদের প্রতি রাষ্ট্রের কি করণীয় এবং তোমাদের কি করণীয়। চলো তাহলে আমরা এখন বাড়ির কাজগুলো নিয়ে নিই। আজকে তোমাদের বাড়ির কাজগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে শিশু অধিকার নিয়ে। এখানে জাতিসংঘ শিশু অধিকার সনদের 54টি ধারার মধ্যে যে কয়টি ধারা আলোচনা করা হয়েছে সেগুলো খাতায় লিপিবদ্ধ করা। এবং দ্বিতীয় বাড়ির কাজটি হচ্ছে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কি, ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের উদাহরণগুলো কি কি, এবং ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের ফলে শিশুদের কি কি ধরনের ক্ষতি হতে পারে সেটা খাতায় লিপিবদ্ধ করা। এগুলো তোমরা স্কুল খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাইলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ত্রয়োদশ অধ্যায়ের খাদ্য ও পুষ্টি। আজকে আমরা যা যা শিখব তা হচ্ছে খাদ্য, পুষ্টি ও খাদ্য উপাদান, শর্করা, আমিষ, স্নেহ ও এদের অভাবজনিত রোগ। খাদ্য খাদ্য বলতে কি বোঝায়? খাদ্য বলতে সেই সকল উপাদানকে বোঝায় যা জীবদেহের গঠন ও শক্তি উপাদানে ব্যবহৃত হয়। একটা খাবারের কাজ কি কি আছে? খাদ্য জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে, তাপ ও কর্মশক্তি প্রদান করে এবং রোগ প্রতিরোধ করে। খাদ্যের উপাদানগুলো কি কি? খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই খাদ্য উপাদানগুলো হচ্ছে শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, স্নেহ বা চর্বি জাতীয় উপাদান, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই যে খাদ্য উপাদানগুলো, এই খাদ্য উপাদানগুলো আমাদের দেহে কি ধরনের কাজ করে তাহলে আমরা একটু দেখে নেই। শর্করা বা শ্বেতসার আমাদের দেহে শক্তি উৎপাদন করে, আমিষ বা প্রোটিন আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং দেহ গঠন করে, স্নেহ বা চর্বি জাতীয় যে খাবারগুলো আছে তারা আমাদের দেহে তাপ এবং শক্তি উৎপাদন করে। ভিটামিন ভিটামিন আমাদের দেহে রোগ প্রতিরোধ করে, খনিজ লবণ বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয় এবং পানি দেহে পানির এবং তাপের সমতা রক্ষা করে। পুষ্টি পুষ্টি বলতে কি বোঝায়? পুষ্টি বলতে যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং দেহে শোষিত হয়ে দেহের সার্বিক উন্নয়ন করে, তাকে আমরা বলবো পুষ্টি। আমাদের খাবারের যে উপাদানগুলো ছিল তার মধ্যে প্রথম উপাদান হচ্ছে শর্করা। শর্করা বা শ্বেতসার। এই শর্করা বা শ্বেতসার কি কি উপাদান দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। শর্করা দেহের কর্মক্ষমতা যোগায় এবং শর্করা দেহে খুব অল্প সময়ে শোষিত হয়ে তাপ উৎপন্ন করে। আমরা দেখতে পাচ্ছি এখানে শর্করা জাতীয় খাবারগুলো, চাল, রুটি, এই খাবারগুলোর মধ্যে তোমার হচ্ছে শর্করা অনেক বেশি পাওয়া যায়। তাহলে আমরা দেখি শর্করাকে কয়টা ভাগে ভাগ করা যায়। শর্করার গঠন অর্থাৎ রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে শর্করাকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে মনোস্যাকারাইড, দুই নাম্বার হচ্ছে ডাইস্যাকারাইড আর তিন নাম্বার হচ্ছে পলিস্যাকারাইড। এই মনোস্যাকারাইড বলতে কি বোঝায়? মনোস্যাকারাইড শর্করার মধ্যে এই স্যাকারাইড গুলোকে আমরা যদি ভাঙি অর্থাৎ মনোস্যাকারাইডকে ভাঙলে একটি মাত্র সরল শর্করা পাওয়া যাবে। ডাইস্যাকারাইড বলতে যেটা বোঝায় যেখানে দুটি স্যাকারাইড মিলে একটি শর্করা গঠিত হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে ডাইস্যাকারাইড।
আর পলিস্যাকারাইড বলতে যেটা বোঝায় যেখানে স্যাকারাইড বা সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ 3-এর অধিক, অর্থাৎ 3 থেকে যদি অতিরিক্ত সময় থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 গ্রাম শর্করা 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে। আমাদের মানব দেহে 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। তাহলে 1 গ্রাম শর্করা যদি 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে, তাহলে আমাদের শরীরে 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। এখান থেকে কতটুকু তাপ উৎপন্ন হয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি যা 1200 থেকে 1600 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে আমাদের দেহে শক্তি যোগায়। তাহলে চাহিদা দেখো, প্রতি কেজিতে 4.6 গ্রাম শর্করা চাহিদা আছে। তাহলে আমাদের একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে যদি ওজনের পরিমাণ থাকে 60 কেজি, তাহলে দেখো এই 60 কেজি ওজনের একজন পূর্ণবয়স্ক ব্যক্তির চাহিদা 60 ইন্টু 4.6, তাহলে দেখো আমাদের আসতেছে হচ্ছে 276 গ্রাম। অভাবজনিত রোগ, আচ্ছা শর্করার অভাবে কি ধরনের রোগ দেখা দিতে পারে? তাহলে আমরা একটু দেখি। দেহে অপুষ্টি দেখা দেয়, বিপাক ক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে বিপাক ক্রিয়া বা হজম প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়াতে সমস্যা দেখা দিচ্ছে। এরপরে দেখো আমরা শর্করার অভাবে কি ধরনের সমস্যা আমাদের দেহে হচ্ছে তার একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপো কথাটার অর্থ হচ্ছে কম, আর গ্লাইসেমিয়া কথাটা এসেছে গ্লুকোজ থেকে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া বলতে আমরা বুঝি দেহে শর্করার পরিমাণ যদি কমে যায় তাহলে আমরা তাকে বলবো হাইপোগ্লাইসেমিয়া। এর লক্ষণগুলো কি কি? ক্ষুধা অনুভব করা, অর্থাৎ যার শরীরে শর্করার পরিমাণ কমে গিয়েছে তার ক্ষুধার পরিমাণ বেড়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে বমি বমি ভাব, যার শর্করার পরিমাণ বা শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে তার বমি বমি ভাব দেখা দিবে। অতিরিক্ত পরিমাণ ঘামানো, একটা মানুষ যখন শর্করা বা শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাবে তাদের অতিরিক্ত ঘাম বের হবে। এরপরে হৃদস্পন্দন, অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড যেটা কম্পন করছে, হৃদস্পন্দনের পরিমাণ বেড়ে বা কমে যাওয়া। তাহলে এগুলো হচ্ছে আমাদের হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ। এখন আমরা পড়ব আমিষ। আমিষ কাকে বলে এবং আমিষের গঠন কি কি? আমরা দেখতে পাচ্ছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে আমিষ গঠিত। আমরা খাবারগুলো যদি চিন্তা করে দেখি যে মাছ, মাংস, দুধ, ডিম এই খাবারগুলোর মধ্যে আমিষের উপাদান রয়েছে। আমিষে 16% নাইট্রোজেন থাকে। তার মানে এই আমিষ যদি আমরা খাবারগুলো গ্রহণ করি তাহলে আমাদের দেহে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকবে। আমিষ ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন বা আমিষ তৈরি করে। আমরা একটু খেয়াল করে দেখি আমিষের গঠন। আমরা খেয়াল করে দেখছি এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠন, অর্থাৎ একটি কার্বনের একটি হাতে কার্বক্সিলিক গ্রুপ, একটিতে অ্যামাইনো গ্রুপ, একটাতে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আরেকটার মধ্যে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো একত্রিত হয়ে আমাদের আমিষ তৈরি করবে। এই আমিষ আমাদের দেহে কি কাজ করে? আমিষ দেহের বৃদ্ধি সাধন করে, দেহে ক্ষয় পূরণ করে এবং দেহে নাইট্রোজেনের সমতা বজায় রাখে। এখন আমরা পড়ব সহজ পাচ্যতার গুণক। সহজ পাচ্যতা বলতে কি বোঝায়? দেখো, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করার পরে এর শতকরা যত ভাগ অন্ত্র থেকে দেহে শোষিত হয় তত ভাগকে সেই আমিষের সহজ পাচ্যতার গুণক হিসাবে ধরা হয়। যে আমিষ দেহে শতকরা 100 ভাগ শোষিত হয় তার সহজ পাচ্যতার গুণক 1 ধরা হয়। তার মানে হচ্ছে আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে দুধ এবং ডিম যদি আমরা খাবারগুলোকে গ্রহণ করি তাহলে আমাদের দেহের যে অন্ত্র আছে সেই অন্ত্রে 100% আমিষ শোষিত হয়ে আমাদের দেহের বৃদ্ধি সাধন করে। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে এই দুধ এবং ডিমের সহজ পাচ্যতার গুণক 1। যাদের সহজ পাচ্যতার বা দেখা গিয়েছে যে যেই আমিষগুলোকে গ্রহণ করার পরে 100% থেকে
বা 100 ভাগের থেকে কম পরিমাণ তোমার হচ্ছে শোষণ হয় আমাদের দেহের অন্ত্রে, তাহলে তাদের সহজপাচ্যতার গুণও 1-এর থেকে কম হবে। এখন আমরা পড়ব আমিষের অভাবজনিত রোগ। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে বাচ্চাটার ছবি, এই বাচ্চাটাকে দেখে কি কি জিনিস মনে হচ্ছে? এই বাচ্চাটা কি ধরনের সমস্যায় ভুগছে? এটা আমিষের অভাবে বাচ্চাদের এই ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে এই ধরনের সমস্যাগুলোর নাম কি, বা এই রোগগুলোকে কি বলা হয়? শিশুদের ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রোটিনের অভাব দেখা দেয়, তাহলে সেই রোগকে আমরা বলবো কোয়াশিরকর। এক্ষেত্রে বাচ্চাটাকে দেখে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চাটার খাওয়ার অরুচি আছে, বাচ্চাটার পেটের দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই পেটটা ফুলে আছে। তাহলে আমরা দেখি যে কোয়াশিরকরের শিশুদের ক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখা যায়। শিশুদের খাওয়ার অরুচি হয়, পেশিগুলো দুর্বল এবং শীর্ণ হয়ে যায়, ডায়রিয়া দেখা দেয়, শরীরে পানি আসে এবং পেট বড় হয়ে যায়। বড়দের ক্ষেত্রে রক্ত স্বল্পতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এরপরে আমরা দেখব আমিষের অভাবে অর্থাৎ প্রোটিনের সাথে যদি ক্যালোরির অভাব দেখা দেয়, তাহলে শিশুদের যে রোগটি হচ্ছে সেটা হচ্ছে মেরাসমাস। মেরাসমাসের ছবি দেখে আমরা দেখতে পাচ্ছি, এই যে মেরাসমাসে একটা বাচ্চার দেহ থেকে দেখা যাচ্ছে বাচ্চাটা অনেক শুকিয়ে গিয়েছে, তার হাড্ডিগুলো দেখা যাচ্ছে এবং বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে। তাহলে শিশুদের ক্ষেত্রে যদি প্রোটিনের সাথে ক্যালোরির অভাব দেখা যায়, তাহলে সেই রোগটার নাম হচ্ছে মেরাসমাস। মেরাসমাসে বাচ্চাদের কি ধরনের সমস্যা দেখা হয়? মেরাসমাসে প্রোটিন ও ক্যালোরির অভাব হয়, শরীর ক্ষীণ হয়ে যায় অর্থাৎ শরীরগুলো শুকিয়ে যাচ্ছে, চামড়া বা ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে, শরীরের ওজন হ্রাস পায়। তাহলে এই লক্ষণগুলো যে সকল শিশুদের দেহে দেখা যাবে, তাদের যেই রোগগুলো হয়েছে বা যেই রোগটি হয়েছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ম্যারাসমাস। আমরা এখন দেখব যে এই আমিষের জন্য বাচ্চাদের যে দুটি রোগ, কোয়াশিরকর এবং ম্যারাসমাস, এই যে দুটি রোগ হচ্ছে, এই দুটি রোগের মধ্যে মূলত পার্থক্য কি কি? কোয়াশিরকরের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের এই যে ছবিটি আছে, কোয়াশিরকরে বাচ্চাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রোটিনের অভাবে অর্থাৎ আমিষের অভাবে বাচ্চাদের এই ধরনের রোগ দেখা দেয়। এটা সাধারণত বাচ্চাদের শরীরে এই আমিষের অভাবে পানির পরিমাণ বৃদ্ধি পায়, পায়ের মধ্যে পানি আসে এবং যকৃত বড় হয়ে যায় এবং সাথে একটা বাচ্চা অনেক বেশি অবসাদ হয়ে পড়ে। এক্ষেত্রে বাচ্চাদের প্রোটিনের জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াতে হবে। কোয়াশিরকরের কারণে একটা বাচ্চা খেতে চায় না, খাওয়ার অরুচি দেখা দেয়। অপরদিকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, ম্যারাসমাসের ক্ষেত্রে ম্যারাসমাস আসলে কেন হচ্ছে? ম্যারাসমাস হচ্ছে প্রোটিন এবং ক্যালোরির অভাবে শিশুদের দেহে যে রোগটি হচ্ছে তার নাম হচ্ছে ম্যারাসমাস। এখানে বাচ্চাদের শরীরে পানির তেমন কোনো পানি আসে না শরীরে, এবং একটা বাচ্চা প্রচুর পরিমাণ খিদে পায়, এবং এই বাচ্চাগুলোকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাবার দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো এই ম্যারাসমাসের হাত থেকে রক্ষা পায়। আমরা এখন পড়ব কোয়াশিরকর এবং ম্যারাসমাসের মধ্যে পার্থক্য। শিশুদের দেহে প্রোটিনের অভাবে কোয়াশিরকর হচ্ছে, আর যদি একই সাথে প্রোটিনের সাথে সাথে শর্করা বা শ্বেতসারের অভাববোধ হয়, তাহলে দেখা দিবে হচ্ছে ম্যারাসমাস। আমরা এখন দেখব কোয়াশিরকর এবং ম্যারাসমাসের মধ্যে পার্থক্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি শিশুদের খাবারের মধ্যে প্রোটিনের অভাব হয় তাহলে হবে কোয়াশিরকর, আর যদি খাবারে প্রোটিনের সাথে সাথে ক্যালোরির অভাব হয় তাহলে হবে ম্যারাসমাস। আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিনের অভাবে কোয়াশিরকরে বাচ্চাদের শরীরে পানি চলে আসে, কিন্তু ম্যারাসমাসে বাচ্চাদের শরীরে কোনো পানি আসে না। পানি চলে আসার কারণে কোয়াশিরকরের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর মধ্যে পেট বড় হয়ে যায়, অপরদিকে ম্যারাসমাসে পেট বড় হয় না। আমরা দেখতে পাচ্ছি কোয়াশিরকরে যকৃত বা লিভার বড় হয়ে যাচ্ছে, অপরদিকে ম্যারাসমাসে যকৃত বড় হয়ে যায় না।
কোয়াশির করে শরীরের ওজন হ্রাস পায় না, কিন্তু একটা ম্যারাসমাসের বাচ্চাদের ক্ষেত্রে শরীরের ওজন হ্রাস পায় এবং বাচ্চাগুলো দেখতে অনেকটা শুকিয়ে যায়। এজন্য কোয়াশির করে খাবারে কোয়াশির করে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর খাবারের মধ্যে প্রচন্ড পরিমাণে অরুচি থাকে, বাচ্চাগুলো খাবার খেতে চায় না। অন্যদিকে ম্যারাসমাসে বাচ্চাগুলোর মধ্যে তীব্র পরিমাণে ক্ষুধা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কোয়াশিরকর রোগে ভুক্তভোগী শিশুদের শুধুমাত্র যদি আমিষ খাওয়ানো যায় তাহলে বাচ্চাগুলো কোয়াশিরকর থেকে মুক্ত পাবে। অপরদিকে যদি ম্যারাসমাস হয় কোনো বাচ্চার, তাহলে সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। এখন আমরা পড়ব স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থ বা স্নেহ জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলোতে আমরা দেখতে পাচ্ছি দুধ আছে, ডিম আছে, মাখন আছে। তো এই যে খাবারগুলো আছে, এই স্নেহ জাতীয় খাবারগুলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। স্নেহ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়। এই স্নেহ জাতীয় খাবারগুলোর মধ্যে 20 প্রকারের চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমরা একটু দেখি এই চর্বি জাতীয় অ্যাসিডগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুই প্রকার। প্রথমটি হচ্ছে সম্পৃক্ত, যেগুলো মাছ, মাংস, মাখন, পনির, ডালডা এগুলোর মধ্যে এই চর্বি জাতীয় অ্যাসিডগুলো পাওয়া যাবে। আরেকটি আছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডগুলোর মধ্যে যে খাবারগুলোর মধ্যে পাওয়া যাবে সেগুলো হচ্ছে সয়াবিন তেল, ভুট্টার তেল ইত্যাদি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের চর্বি জাতীয় অ্যাসিডের প্রকারভেদ, এবং এই খাবারগুলোর মধ্যে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডগুলো পাবো। এখন আমরা পড়ব স্নেহের অভাবজনিত রোগ। যদি কোনো মানুষের দেহে স্নেহের অভাব হয় তাহলে কি ধরনের সমস্যা দেখা দিবে? স্নেহ পদার্থের অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব পরিলক্ষিত হয়। আমরা জানি যে স্নেহ বা ফ্যাটের ভিতরে তোমার হচ্ছে কিছু ভিটামিন দ্রবণীয় হয়। তাহলে এই ভিটামিনগুলো যদি অদ্রবণীয় হয়, অর্থাৎ এই ভিটামিনগুলো যদি ঠিকমতো আমাদের দেহে মিশতে না পারে, তাহলে এই ভিটামিনগুলোর অভাবে যে সমস্যাগুলো দেখা দিবে ঠিক তেমনি এই স্নেহের অভাবে আমাদের সেই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তাহলে আমরা একটু দেখি, যেমন ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়, শিশুদের একজিমা রোগ হয়, এটা এক ধরনের চর্মরোগ, বয়স্কদের চর্মরোগ দেখা দেয়। এখন আমরা পড়ব খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি। খাদ্যের তাপশক্তি পরিমাপের একক বলা হয় কিলো ক্যালোরি। তাহলে আমরা দেখি যে 1 গ্রাম শর্করা থেকে আমরা দেখতে পাচ্ছি 4 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। আর 1 গ্রাম চর্বি থেকে আমরা পাচ্ছি 9 কিলো ক্যালোরি শক্তি। তাহলে আমাদের খাবারের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর ভিতরে সব থেকে বেশি শক্তি কোথা থেকে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে চর্বি থেকে বেশি পরিমাণ শক্তি আমরা গ্রহণ করছি। এখন আসো আমরা পড়ব হচ্ছে মৌল বিপাক। মৌল বিপাক বলতে কি বোঝায়? বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে মৌল বিপাক বলে। অর্থাৎ আমাদের শরীরে কার্যক্ষমতা করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকেই আমরা বলছি মৌল বিপাক। এই মৌল বিপাককে যে শক্তিগুলো ব্যবহৃত হচ্ছে বা ব্যয় হচ্ছে সেটা হচ্ছে দুই ভাবে ব্যবহৃত হচ্ছে। এক হচ্ছে আমাদের এই শক্তিগুলো মৌল বিপাকে ব্যবহৃত হচ্ছে, আর 2 নাম্বার হচ্ছে আমরা সাধারণত যে পরিশ্রমের যে কাজগুলো করছি সেই কাজগুলোতে আমাদের শক্তি ব্যয় হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখতে পেলাম, খাদ্য এবং খাদ্যের উপাদানগুলো, খাদ্যের এই উপাদানগুলোকে আমরা দেখতে পেলাম যে শর্করা, আমিষ, স্নেহ, চর্বি জাতীয় উপাদান, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এবং এই যে খাবারের উপাদানগুলো আছে এই খাবারের উপাদানগুলোর গঠন এবং এদের কাজগুলো, এবং এদের অভাবে কি ধরনের রোগ দেখা দিচ্ছে। আজকের ক্লাসের উপর ভিত্তি করে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। এই বাড়ির কাজের মধ্যে কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। জুথি ইদানিং কিছু খেতে চায় না, তার খাওয়ার অরুচি ও বমি বমি ভাব হয়। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, তার অরুচি এবং বমি বমি ভাব
হচ্ছে তার ত্বক খসখসে হয়ে যাচ্ছে। তো ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে বেশি করে ডিম ও দুধ খেতে বললেন। তাহলে আমাদের আজকের কোশ্চেনগুলো হচ্ছে, খাদ্য কাকে বলে, খাদ্যের উপাদানগুলো কি কি। আমরা জানি যে খাদ্যের যে উপাদানগুলো আছে তা হলো শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তাহলে এখন আমরা দেখি ডাক্তার জ্যোতিকে উল্লেখিত খাবার খেতে বললেন কেন। তাহলে আমরা যখন কোশ্চেনটা দেখেছি যে জ্যোতির খাওয়ার অরুচি এবং বমি বমি ভাব হয়, আমরা জানি যে শর্করা জাতীয় খাবারের অভাবে একটা মানুষের দেহে খাবারের অরুচি এবং বমি বমি ভাব দেখা দিচ্ছে। আর স্নেহ জাতীয় পদার্থের অভাবে তার ত্বকে খসখস হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডিম এবং দুধ, এই ডিম এবং দুধের মধ্যে তোমার প্রোটিন বা আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাবারে পাওয়া যায়। তাহলে এই খাবারগুলোর অভাবে যেহেতু একটা মানুষের ত্বক খসখসে হয়ে যাচ্ছে, খাবারের অরুচি এবং বমি বমি ভাব দেখা দিচ্ছে, তাই ডাক্তার জ্যোতিকে এই খাবারগুলো খেতে বললেন। ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে জ্যোতির আরো কি কি সমস্যা হতে পারে, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যদি জ্যোতি ঠিক মতো না খায় তাহলে তার দেহে কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেগুলো বিশ্লেষণ করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এতটুকুই। তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হলো সেই বাড়ির কাজগুলো বাসায় অনুশীলন করবে এবং স্কুল খোলার পরে সেই বিষয় শিক্ষককে যথাযথ মূল্যায়নের জন্য বাড়ির কাজটি দেখাবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই আজকের ক্লাসগুলো বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুল এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনমুন আক্তার। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায়টি পড়ব। এই অধ্যায়ের নাম কৃষিজ উৎপাদন। কৃষিজ উৎপাদন বলতে বিভিন্ন ধরনের কৃষিজ ফসল, গৃহপালিত পশু পাখি এবং মাছ উৎপাদনকে বোঝায়। এই অধ্যায়ে আমরা বিভিন্ন কৃষি পণ্যের চাষ পদ্ধতি এবং কৃষি দ্রব্য সংগ্রহ ও বাছাইয়ের পদ্ধতি সম্পর্কে শিখব। তাহলে চলো দেখে নেই আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো। গম চাষ পদ্ধতি বর্ণনা করতে পারবো, গম চাষে অন্যান্য প্রযুক্তি ও পরিচর্যা ব্যাখ্যা করতে পারবো এবং মাশরুম চাষের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো। চলো প্রথমেই আমরা গম চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিই। গম হচ্ছে একটি অন্যতম দানাদার ফসল যা মূলত শর্করা প্রদান করে থাকে। দানাদার ফসলগুলো প্রধানত শর্করার প্রধান উৎস হিসেবে চাষ করা হয়। পৃথিবীর সকল দেশেই দানাদার ফসলগুলো প্রধান খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয়। এই দানাদার ফসলের মধ্যে গম একটি অন্যতম পরিচিত ফসল। পৃথিবীর অনেক দেশে গম প্রধান খাদ্যশস্য হিসেবে চাষ করা হয়, আর আমাদের দেশে ধানের পরই গমের অবস্থান দ্বিতীয়। আমাদের দেশের প্রায় সর্বত্রই কম বেশি গমের চাষ করা হয়, তবে
রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁ, পাবনা, জামালপুর, যশোর, কুষ্টিয়া এই সমস্ত জেলাগুলোতে গমের চাষ বেশি হয়। এবার চলো আমরা গমের বিভিন্ন জাতের নাম সম্পর্কে জেনে নিই। গমের বিভিন্ন জাত রয়েছে, এগুলো উচ্চ ফলনশীল এবং আমাদের দেশে এগুলো অনুমোদিত। এর মধ্যে কাঞ্চন, আকবর, সৌরভ, গৌরব, প্রতিভা, শতাব্দী ইত্যাদি অন্যতম। এবার চলো আমরা জেনে নিই গমের চাষ পদ্ধতি সম্পর্কে। প্রথমেই আমরা জানবো গমের বীজ বপন সম্পর্কে, অর্থাৎ কোন সময় গমের বীজ বপন করা উচিত। গম প্রধানত একটি শীতকালীন ফসল, আর আমাদের দেশে তুলনামূলকভাবে শীতকাল স্বল্পস্থায়ী। তাই সঠিক সময়ে গমের বীজ বপন করা না হলে আমরা আশানুরূপ ফলাফল পাবো না। সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই সময়কালকে গমের বীজ বপনের উপযুক্ত সময় হিসাবে ধরা হয়। গম সাধারণত উঁচু বা মাঝারি দোআঁশ মাটিতে ভালো জন্মে, তবে লবণাক্ত মাটিতে গম ভালো ফলন দিতে পারে না। যে সমস্ত এলাকায় ধান কাটতে বেশি সময় লাগে বা তাড়াতাড়ি গমের বীজ বপন করা যায় না, সে সমস্ত এলাকায় আমরা কাঞ্চন, আকবর, প্রতিভা এই সমস্ত জাতগুলো চাষ করতে পারি। এবার চলো জেনে নিই বীজ বপনের হার সম্পর্কে, অর্থাৎ কি হারে বীজ বপন করতে হবে। যদি বীজের গজানোর ক্ষমতা শতকরা 85% বা এর বেশি হয়, তাহলে আমরা সেগুলোকে বেশ ভালো মানের বীজ বলতে পারি। সাধারণত প্রতি হেক্টর জমিতে 120 কেজি বীজ বপন করা হয়। তবে বীজগুলো বপনের পূর্বে অবশ্যই আমাদের বীজগুলো শোধন করে নিতে হবে, যেন বীজবাহিত কোনো রোগ সংক্রমণ না হয়, অর্থাৎ বীজবাহিত রোগগুলো প্রতিরোধ করা যায়। এক্ষেত্রে আমরা প্রতি কেজি বীজের সাথে 3 গ্রাম প্রোভেক্স 200 ভালোভাবে মিশিয়ে বীজগুলোকে শোধন করতে পারি। এবার চলো আমরা জেনে নিই বীজ বপনের পদ্ধতি সম্পর্কে। বীজ বপনের পূর্বে জমিতে 3 থেকে 4টি চাষ এবং মই দিয়ে জমি ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে রস না থাকে, সেক্ষেত্রে প্রথমে জমিতে সেচ দিতে হবে, তারপর জমিতে জো এলে তারপর জমি চাষ দিয়ে জমি তৈরি করে নেব। সারি বেঁধে বা বীজ ছিটিয়ে বীজ বপন করা যায়। বীজ ছিটিয়ে বপন করার ক্ষেত্রে শেষ চাষের সময় বীজ এবং সার একত্রে মিশিয়ে ছিটিয়ে বপন করতে হবে। তারপর মই দিয়ে মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে। আর সারি বেঁধে বপনের ক্ষেত্রে জমি তৈরির পর প্রায় 20 সেন্টিমিটার দূরে দূরে গভীর নালা করতে হবে। এক্ষেত্রে প্রতিটি নালায় প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার গভীরে বীজগুলোকে বপন করতে হবে। তারপর বীজগুলোকে ভালো করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আর বীজ বপনের পর প্রায় 15 দিন পর্যন্ত পাখি তাড়ানোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কাকতাড়ুয়া বা বিভিন্ন দেশীয় পদ্ধতি অবলম্বন করা যায়। এবার চলো জেনে নিই বেশি ফলন পেতে কোন পদ্ধতিতে আমরা সার প্রয়োগ করব, অর্থাৎ সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে। যদি সেচ সহ চাষ করা হয়, সেক্ষেত্রে আমরা সার প্রয়োগের জন্য যেটুকু আমাদের ইউরিয়া সার প্রয়োগ করা হবে তার 3 ভাগের 2 ভাগ এবং সবটুকু টিএসপি, এমওপি ও জিপসাম সার একত্রে মিশিয়ে শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। আর বাকি 1 ভাগ ইউরিয়া সার প্রথম সেচের পর জমিতে প্রয়োগ করতে হবে। আর যদি সেচ ছাড়া চাষ করা হয়, তাহলে সবটুকু ইউরিয়া, টিএসপি, এমওপি এবং জিপসাম সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে। এবার চলো জেনে নিই সেচ ছাড়া বা সেচ সহ চাষের ক্ষেত্রে এই সারগুলো আমরা কি পরিমাণে জমিতে প্রয়োগ করব। একটি তালিকার মাধ্যমে আমরা এই পরিমাণটা দেখে আসতে পারি। সেচ সহ চাষের ক্ষেত্রে আমরা প্রতি হেক্টর জমিতে ইউরিয়া 200 কেজি, টিএসপি 160 কেজি, এমওপি 45 কেজি এবং গোবর বা কম্পোস্ট সার 8.5 টন প্রয়োগ করতে পারি। আর সেচ ছাড়া চাষের ক্ষেত্রে আমরা প্রতি হেক্টর জমিতে ইউরিয়া 160 কেজি, টিএসপি 160 কেজি, এমওপি 35 কেজি এবং গোবর বা কম্পোস্ট সার 8.5 টন প্রয়োগ করতে পারি।
এছাড়া ভালো পরিমাণ ফলন পেতে আমাদের নিয়ম মতো জমিতে সেচ দিতে হবে। সাধারণত 2 থেকে 3টি সেচ দিলেই হয়। সেচের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাটির বুনটের প্রকৃতি অনুযায়ী সেচ দিতে হবে। মাটির বুনট বলতে বিভিন্ন আকারের পলি, কর্দম ইত্যাদি মাটির মিশ্রণকে বোঝায়। যখন গমে 3টি পাতা গজাবে তখন আমরা প্রথম সেচ দিতে পারি। যখন গমে শীষ গজানোর সময় হবে তখন আমরা দ্বিতীয় সেচ দিতে পারি, এবং যখন দানা হওয়ার সময় হবে তখন আমরা তৃতীয় সেচ দিতে পারি। তাছাড়া জমিতে আগাছা হলে তা দমনের ব্যবস্থা করতে হবে। আমাদের ক্ষেতে যদি আগাছা হয় তাহলে সেগুলো আমাদের প্রয়োগকৃত সার, সেচের পানি এগুলোতে ভাগ বসাবে। এতে করে আমাদের চাষকৃত গম ভালো ফলন দিতে পারবে না। তাই আগাছা পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। ইউরিয়া সার উপরি প্রয়োগের আগে আমাদের নিড়ানি দিতে হবে এবং তারপর সার প্রয়োগের পরে পুনরায় আবার সেচ দিতে হবে। সাধারণত গম ক্ষেত আগাছা মুক্ত রাখার জন্য 2 থেকে 3 বার নিড়ানি দিলেই হয়। এবং সবশেষে আমরা জানবো ফসল সংগ্রহের পালা। যখন গম গাছ পরিপক্ক হয়ে যায় তখন হলদে ভাব ধারণ করে এবং শুকিয়ে মারা যেতে পারে। এ সময় শীষ নিয়ে হাতের তালুতে সামান্য ঘষা দিলেই ভিতর থেকে দানা বের হয়ে আসবে। এ সময় দ্রুত গম সংগ্রহ করে তা ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর মাড়াই যন্ত্রে মাড়াই করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসল পেতে পারি। তাহলে আমরা গম চাষ পদ্ধতি সম্পর্কে জানলাম। এবার আমরা জেনে নেব গম চাষে অন্যান্য প্রযুক্তি এবং এর পরিচর্যা সম্পর্কে। আমরা 2 ভাবে গমের আবাদ করতে পারি। এগুলো হলো বিনা চাষে গমের আবাদ এবং স্বল্প চাষে গমের আবাদ। প্রথমেই আমরা জেনে নেব বিনা চাষে গমের আবাদ করার ক্ষেত্রে কিভাবে আমরা গমের পরিচর্যা করতে পারি। অনেক সময় দেখা যায় একই জমিতে ধান চাষের পরে গম চাষ করা হয়। এক্ষেত্রে রোপা আমন ধান কাটতে যদি অনেক বেশি দেরি হয়ে যায়, এরপরে আবার জমিতে চাষ ও মই দিয়ে বীজ বপনের আর সময় থাকে না। কেননা গম একটি শীতকালীন ফসল, আর আমাদের দেশে তুলনামূলকভাবে শীতকাল খুব বেশি স্থায়ী হয় না। তাই আমাদের দ্রুত গমের বীজ বপন করতে হয়। সেক্ষেত্রে ধান কাটার পরে জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে, অর্থাৎ জমিতে হাঁটতে গেলে যদি পায়ের ছাপ পড়ে, তাহলে আমরা সরাসরি বীজ বপন করতে পারি। এক্ষেত্রে কোনো প্রকার চাষের দরকার হবে না। আর যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে রস না থাকে, তাহলে সামান্য সেচ দিয়ে জমিতে জো এলে এরপরে আমরা বীজ বপন করতে পারি। এক্ষেত্রে অর্থাৎ বিনা চাষে আবাদ করার ক্ষেত্রে আমরা 2 ভাবে সার প্রয়োগ করতে পারি। বীজ বপনের আগে বীজগুলো সামান্য গোবর গোলানো পানিতে কয়েক ঘন্টা ডুবিয়ে রাখা হয়। তারপর বীজগুলো পানি থেকে তুলে শুকিয়ে নেওয়া হয়। এতে করে বীজের উপর গোবরের একটি পাতলা আবরণ পড়ে এবং এই বীজগুলো পরবর্তীতে যখন রোপণ করা হবে তখন পাখির উপদ্রব অনেকাংশেই কমে যায় এবং বীজগুলো সহজে রোদে শুকায় না। বিনা চাষে গমের আবাদ করার ক্ষেত্রে আমরা 2 ভাবে সার প্রয়োগ করতে পারি। প্রথমত, বীজ ছিটানোর সময় সবটুকু সার প্রয়োগ করতে পারি, এবং দ্বিতীয়ত বীজ ছিটানোর 17 থেকে 20 দিনের মধ্যে আমরা সবটুকু সার প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে প্রথমে সেচ দিয়ে তারপরে সারগুলো ছেটানো হয়। তাছাড়া বীজ বপনের প্রায় 25 থেকে 30 দিনের মধ্যে অবশ্যই নিড়ানি দিয়ে জমির আগাছা পরিষ্কার করতে হবে। এবার আমরা জেনে নেব স্বল্প চাষে কিভাবে গমের আবাদ করা যায়। এক্ষেত্রে দেশি লাঙলের সাহায্যে 2টি চাষ দেওয়া হয়। ধান কাটার পর জমিতে জো এলে দ্রুত আমাদের চাষের ব্যবস্থা করতে হবে। আর যদি জমিতে পর্যাপ্ত রস না থাকে, তাহলে সামান্য সেচ দিয়ে জমিতে জো এলে তারপরে চাষ দিতে হবে। প্রথমে একটি চাষ ও মই দেওয়া হয়। তারপর দ্বিতীয় চাষের সময় সবটুকু সার এবং বীজ জমিতে ছিটিয়ে দিতে হয়। এরপরে মই দিয়ে বীজগুলো মাটি দিয়ে ঢেকে দিতে হয়, যাতে করে পাখির উপদ্রব থেকে বীজগুলো রক্ষা পায় এবং সূর্যের আলোতে বীজগুলো শুকিয়ে না যায়। এছাড়া এক্ষেত্রে সবটুকু সার প্রয়োগ করা হলেও 3 ভাগের 1 ভাগ ইউরিয়া সার রেখে দেওয়া হয় এবং বীজ বপনের প্রায় 17 থেকে 20 দিনের মধ্যে
প্রথম সেচ প্রয়োগের সময় এই 1 ভাগ রেখে দেওয়া ইউরিয়া সার উপরই প্রয়োগ করতে হয়। তাছাড়া আমাদেরকে অবশ্যই গম ক্ষেতে আগাছা পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। বীজ বপনের প্রায় 25 থেকে 30 দিনের মধ্যে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। জমিতে আগাছা থাকলে সেগুলো আমাদের গম ক্ষেতের ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করবে, তাই আমাদের অবশ্যই আগাছা পরিষ্কারের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এরপরে আমরা জেনে নেব গম গাছের বিভিন্ন রোগ সম্পর্কে এবং এদের প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে। গম গাছে সাধারণত খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না, তবে ছত্রাকজনিত বেশ কিছু রোগ দেখা দিতে পারে। এছাড়া গম গাছে ইঁদুরের উপদ্রব দেখা দিতে পারে। প্রথমেই চলো আমরা ছত্রাকজনিত গম গাছের রোগগুলো সম্পর্কে জেনে নিই। ছত্রাকজনিত রোগগুলোর মধ্যে অন্যতম হলো পাতার মরিচা রোগ, পাতার দাগ রোগ, গোড়া পচা রোগ, আলগা ঝুল রোগ এবং বীজের কালো দাগ রোগ। তোমরা ছবিতে একটি দাগ পড়া কাণ্ড এবং পাতা দেখতে পাচ্ছ, এটাই পাতার মরিচা পড়া রোগ। এরপরে আমরা জেনে নেব পাতার দাগ পড়া রোগ। এক্ষেত্রে নিচের দিকের পাতাগুলোতে প্রথম লক্ষণ প্রকাশ পায়। পাতাগুলোতে ডিম্বাকার দাগ দেখা যায় এবং পরবর্তীতে এই দাগ বড় হয় এবং পাতা ঝলসে যায়। এই রোগের জীবাণুগুলো সাধারণত বীজে বা উদ্ভিদের বিভিন্ন ফেলে দেওয়া অংশে বেঁচে থাকতে পারে। আবার গমের কাণ্ড পচা রোগে প্রথমে মাটির সমতলে গমের গোড়ায় হালকা হলুদাভ দাগ দেখা যায় এবং ক্রমশ এই দাগ বাদামি বর্ণ ধারণ করে আর আক্রান্ত স্থানের চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে করে গাছটি শুকিয়ে মারা যেতে পারে। এছাড়া আলগা ঝুল রোগের লক্ষণ প্রকাশ পায় গম গাছে যখন শীষ ধরার সময় হয় তখন। গম গাছের শীষের চারিদিকে একটি পাতলা পর্দা দিয়ে প্রথমে ঢাকা থাকে, পরবর্তীতে এ পর্দা ফেটে যায় এবং কালো ঝুল আকারে ঝুলে পড়ে। দেখতে অনেকটা ঝুলের মতো দেখা যায় বলে একে আলগা ঝুল রোগ বলে। তাহলে আমরা জানলাম কিভাবে গম চাষে অন্যান্য প্রযুক্তি এবং এর পরিচর্যা করা যায়। এবার আমরা মাশরুম চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। প্রথমেই আমরা জেনে নিই মাশরুম কি। তোমরা সবাই নিশ্চয়ই মাশরুম দেখেছো। এই যে এখানে তোমরা বিভিন্ন ধরনের মাশরুম দেখতে পাচ্ছ। আমরা তো সবাই জানি ছত্রাক উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগের জন্য দায়ী। ছত্রাকের আক্রমণে উদ্ভিদের নানাভাবে ক্ষয়ক্ষতি হয়, কিন্তু সব ছত্রাকই কি উদ্ভিদের রোগের জন্য দায়ী? সব ছত্রাকই কি আমাদের জন্য অপকারী? সব ছত্রাক থেকেই কি আমাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়? উত্তরটা তোমরাই বলো। উত্তরটা তো খুবই সহজ। না, সব ছত্রাকই আমাদের জন্য ক্ষয়ক্ষতির কারণ নয়। কিছু কিছু ছত্রাক রয়েছে যেগুলো আমাদের অনেক উপকার করে থাকে। মাশরুম হলো মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ, যা ভক্ষণযোগ্য। মাশরুমের উপরের দিকের অংশ আমরা আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। মাশরুম মৃতজীবী ছত্রাকের অংশ বলতে বোঝায় যে সমস্ত ছত্রাক বিভিন্ন মৃত জড় বস্তুর উপর জন্মায়, সেই সমস্ত ছত্রাক থেকেই আমরা মাশরুম পেয়ে থাকি। এবার চলো জেনে নেই মাশরুম এবং ব্যাঙের ছাতার মধ্যে পার্থক্য। তোমরা সবাই হয়তো দেখেছো বর্ষাকালে যত্রতত্র যেমন পচা কাঠ বা বাঁশ ইত্যাদি স্থানে ছোট ছোট অনেক ব্যাঙের ছাতা গড়ে ওঠে। তোমরা অনেকেই হয়তো এগুলোকে মাশরুম ভেবে ভুল করো। তোমরা আজকে জেনে নাও মাশরুম এবং ব্যাঙের ছাতা এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ ভিন্ন। তোমরা কখনোই কিন্তু ব্যাঙের ছাতাকে মাশরুম ভেবে গ্রহণ করবে না, এতে করে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। কেননা এই ব্যাঙের ছাতাগুলো প্রাকৃতিকভাবে যত্রতত্র গড়ে ওঠে এবং এগুলো বিভিন্ন বিষাক্ত বস্তুতে ভরপুর থাকে, যেগুলো গ্রহণের ফলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে মাশরুম হলো টিস্যু কালচারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে গড়ে তোলা খাবার উপযোগী একটি ফসল। টিস্যু কালচার বলতে বোঝায় ছোট কয়েকটি কোষগুচ্ছ থেকে বড় একটি চারা বা